বর্ণনা, তারপর তোমাদের আছে ফিউমিগেশন পড়ে আসছো, আবার একটু বলতে হবে। ম্যাম ডিজিজ বা হচ্ছে এরকম। তারপর ফিউমিগেশনের পরে হলো তোমাদের ইয়েটা আছে, যে কোয়ালিটি চিকস, ঠিক আছে, এগুলোই মোটামুটি এই ধরনের কিছু। তারপরে হলো তোমাদের 1 ক্রেডিট, তো এই জন্য আমরা মোটামুটি জিনিসগুলো, আর বাই দিস টাইম কি দেখছো নাকি তোমরা ইয়েটা, এই কি যেন বলে সিলেবাস বা নোট টোট তো জোগাড় করছো? জি ম্যাম, নোট গুলো হচ্ছে জোগাড় করা হয়েছে। সমস্যা নেই এগুলোর মধ্যেই। তাহলে তোমাদের হলো যে আজকে একটু ওই যে হেচারি বন্ড ডিজিজ গুলো নিয়ে আলোচনা করি। হেচারি বন্ড ডিজিজ বলতে কি বুঝছো বলো? হেচারির বিভিন্ন প্রবলেমের জন্য যে ডিজিজ গুলো হতে পারে। হ্যাঁ, হেচারি বন্ড ডিজিজ বলতে আমরা সাধারণত হলো হেচারি বন্ড, হেচাতে যেগুলো হয়, আর হলো তোমার এগ বন্ড ডিজিজ, তোমার হলো একদম প্যারেন্ট স্টক থেকে আমরা যে ডিমগুলো কালেকশন করতেছি, ঠিক আছে, প্যারেন্ট স্টক থেকে ডিম কালেকশন করার পরে সেই ডিমগুলো যদি ক্যারিয়ার হয়, মনে করো যে প্যারেন্ট স্টকে যদি কোনো রকম ডিজিজ থেকে থাকে সেই স্টক গুলোতে, তাহলে তো সেগুলো অবশ্যই কি ডিমের মাধ্যমে আসবে, ঠিক আছে। সেগুলো যদি আমরা মনে করো হেচারিতে নিয়ে যদি বাচ্চা ফুটাই, তখন সেই ডিজিজ গুলো বাচ্চাতেও যাবে। অনেক ডিজিজ গুলো আছে মনে করো বাচ্চাতে ডেওল চিকে শো করে, আবার দেখা যায় যে কিছুদিন পরে শো করতেছে, এরকম তো তোমরা জানো যে সুপ্ত অবস্থায় থাকে, তারপর সেটাকে কি হয় আবার তোমার হলো যখন একটা বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের ডিজিজ গুলো তোমার হলো অ্যাগ্রাভেট করে, এগুলোকে আবার দেখা যায়, ঠিক আছে। তাহলে তোমার হেচারি ডিজিজ বলতে আমরা কি বুঝি? Disease may be defined as any deviations from health, whether it be slight element or one endangering life. ডিজিজ তো তাই, তোমার হলো ডিজিজ তো হলো তোমার নর্মাল যে হেলদি লাইফ আছে সেটা থেকে যখনই এটা মানে ডেভিয়েশন হয়, তখনই সেটাকে আমরা বলতেছি ডিজিজ, ঠিক আছে। সোজা কথা, সুস্থতা থেকে যখনই তুমি একটু অন্যরকম ফিল করবা, তখনই সেটাকে আমরা কি বলতেছি, ডেভিয়েশন যখন হচ্ছে তখনই আমরা হেচারি বন্ড ডিজিজ বলতে, হেচারি বন্ড ডিজিজ আর দোজ ডিজিজ which are caused বা spread as egg-borne or egg transmitted or H2H transfer of infections in the embryo and baby chicks during hatchery operation activities. The symptoms of some disease may be showed after long time of delivery of chicks from the hatchery or adult poultry at the adult stage of poultry. ঠিক আছে, তাহলে বোঝা গেছে। শুরুতেই আমি যেটা বলছি যে হেচারি বন্ড ডিজিজ গুলো হলো যে সমস্ত ডিজিজ তোমার হলো ডিমের মাধ্যমে তোমার হলো হেচারিতে ট্রান্সমিট হচ্ছে। এই ডিজিজ গুলো অনেকগুলো দেখা যায় যে বাচ্চা তুমি ডেলিভারি দিয়ে দিছো, ডেওল চিকেও হতে পারে, বা অনেক ডিজিজের কারণে হলো ডিমের ফার্টিলিটি কমে যায় বা বাচ্চা সুস্থ অবস্থায় মরে যায় এমব্রায়ো স্টেজেই। আবার অনেকগুলো দেখা যায় যে তুমি চিক ডেলিভারি দিয়ে দিছো, তারপরে আফটার লং টাইম এই ডিজিজ গুলো শো করতেছে। এই জন্য হলো হেচারি কথাটা যখনই আসবে তখনই আমাদের ইম্পর্টেন্স দিতে হবে কিসের উপরে বলো? প্যারেন্ট স্টকের উপরে। প্যারেন্ট স্টক ইজ দা মোস্ট ভাইটাল তোমার হলো সোর্স, বা তোমার যেখান থেকে ডিমগুলো কালেকশন করতেছো সেটাকে অবশ্যই তোমার অ্যাসিউর করতে হবে যে সেই প্যারেন্ট স্টকে যেন কোনো রকম ডিজিজ না থাকে, কোনো রকম ডিজিজ যেন ক্যারি না করে, ঠিক আছে। যদি যেখান থেকে ডিম কালেকশন করতেছো সেখান থেকে, এটা হলো মানে সবচেয়ে একটা ভাইটাল পয়েন্ট, যে আমাকে অবশ্যই যে প্যারেন্ট স্টক থেকে আমি ডিমগুলো নিচ্ছি সেগুলোকে ডিজিজ ফ্রি হতে হবে, সেগুলোকে সুস্থ হতে হবে। এই জন্য প্যারেন্ট স্টকের উপরে অনেক গুরুত্ব দেওয়া হয়। সেখান থেকে তুমি ডিম নিয়ে সেই বাচ্চাগুলোকে তোমার হেচারিতে ফুটাইতেছো, সেখানে অবশ্যই তোমাকে প্রপার ম্যানেজমেন্ট দিতে হবে, সেখানে যেন কোনো রকম কন্টামিনেশন না হয়, যার জন্য ফিউমিগেশন করতে হয়,
অনেকগুলো ডিসইনফেক্টেন্ট করতে হয়, ইনকিউবেটর, তারপরে হচ্ছে তুমি যে সারফেসে রাখতেছো, যেখানে স্টোর করতেছো, তারপরে তুমি যে কালেকশন করতেছো, তারপর তুমি যে ডেলিভারি দিতেছো, অবশ্যই তোমাকে সেখানে স্যানিটারি মেজার, প্রপার স্যানিটারি মেজার ম্যানেজমেন্ট তোমাকে নিতে হবে, ঠিক আছে? তাহলে তোমার দ্য কমন হেচারি বর্ন ডিজিজেস আর এস ফলোস, কি কি? চিক ব্রঙ্কাইটিস, তারপরে ইনফেকশাস করাইজা, পুলোরাম ডিজিজ যেটাকে আমরা বলি ব্যাসিলারি হোয়াইট ডায়রিয়া, ফাউল টাইফয়েড, নিউক্যাসল ডিজিজ যেটাকে আমরা, নিউক্যাসল ডিজিজের বাংলা কি বলো? রানীক্ষেত। ডিজিজ কি? রানীক্ষেত। রানীক্ষেত, গুড। এটাও কিন্তু তোমরা কনফিউজ করো, নিউক্যাসল ডিজিজ যেটা রানীক্ষেত ডিজিজ বা অনেক সময় গ্রিনিশ ডিজিজও বলা হয়। তারপর মাইকোপ্লাজমোসিস যেটাকে বলা হয় ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। তারপরে হচ্ছে তোমার হচ্ছে ওমফালাইটিস or bushy cheek disease, aspergillosis, lymphoid leukosis or Marek's disease, egg drop syndrome 1976. Beside the above disease, fowl cholera, tuberculosis, etc. may be caused by different carriers during hatchery operational activities. তাহলে কি কি বলো? চিক ব্রঙ্কাইটিস, ইনফেকশাস কোরাইজা, পুলোরাম ডিজিজ যেটাকে ব্যাসিলারি হোয়াইট ডায়রিয়া বলে, ফাউল টাইফয়েড, নিউক্যাসল ডিজিজ or রানীক্ষেত ডিজিজ, মাইকোপ্লাজমোসিস or chronic respiratory disease, omphalitis or mushy cheek disease, aspergillosis, lymphoid leukosis or Marek's disease, egg drop syndrome 1976. Beside the above disease, fowl cholera, tuberculosis, etc. may be caused by different carriers during hatchery operational activities. এরকম 10টা ডিজিজের নাম আছে, তার সাথে ফাউল কলেরা, টিউবারকুলোসিস এগুলো হতে পারে, ঠিক আছে? তারপর আসো সিমটমস অফ সাম ইম্পর্টেন্ট হেচারি বর্ন ডিজিজ। এখানে কিছু কিছু বলা আছে, যেমন পুলোরাম ডিজিজের কথা একটু বলা আছে। ইফ বার্ডস আর হেস্ট ফ্রম ইনফেক্টেড এগস, তারপরে হচ্ছে মরিবার্ড এন্ড ডেড। পয়েন্টটার নাম কি বললেন? হ্যাঁ, পয়েন্টটা পরেরটা ম্যাম, নেক্সট পয়েন্ট যেটা বললেন এটার পয়েন্টটা কি? এটা হলো সিমটমস অফ সাম ইম্পর্টেন্ট হেচারি বর্ন ডিজিজ। এখানে বেশি দেওয়া নাই, পুলোরাম ডিজিজের কথা একটু বলা আছে, ওমফালাইটিস অর মুশি চিক ডিজিজ 2 লাইনে বলা আছে। তারপরে হচ্ছে তোমার ইপিডেমিক ট্রেমর অর এভিয়ান এনসেফালোমাইলিন এটার কথা বলা আছে, ঠিক আছে? মাইকোপ্লাজমোসিস অর ক্রনিক রেসপিরেটরি ডিজিজ একটু একটু করে বলা আছে। সিমটম অফ সাম ইম্পর্টেন্ট হেচারি বর্ন ডিজিজ, যেমন পুলোরাম ডিজিজটা, ঠিক আছে? পুলোরাম ডিজিজটা কি? ব্যাসিলারি হোয়াইট ডায়রিয়া। এটা যেমন পুলোরাম ডিজিজ সম্পর্কে একটু বলা আছে যে ইফ বার্ডস আর হেস্ট ফ্রম ইনফেক্টেড এগস, বুড়িবার্ড and dead birds may be observed in the incubator or within short time after hatching. আমি প্রথমেই বলছি যে অনেক ডিজিজ এরকম হতে পারে যেটা হলো তোমার যে ইনকিউবেশনের সময়, ইনকিউবেশন পিরিয়ডেই মারা যেতে পারে বাচ্চা। অনেক সময় হয় এমব্রায়োটা ডেড হতে পারে, অনেক সময় আফটার মানে হেচিং জাস্ট ডে ওল্ড চিকে হতে পারে, অনেক সময় তুমি হেচিং চিক ডেলিভারি দিয়ে দিছো, তারপরে সেই সিমটম গুলো শো করতে পারে, ঠিক আছে? কাজেই এক একটা ডিজিজ এক এক সময়ে এগুলো শো করে। তোমরা তো ওই যে ভ্যাকসিনেশন শিডিউল এগুলো পড়ে আসছো না? জি ম্যাম। ওর মধ্যেও তো ছিল যে কোন কোন ডিজিজ কোন কোন সময় ভ্যাকসিনেশন করতে হচ্ছে এগুলো। পুলোরাম ডিজিজটা মনে করো ইফ বার্ডস আর হেস্ট ফ্রম ইনফেক্টেড এগস, moribund and dead birds may be observed in the incubator on within short time after hatching.
এই ইনফেক্টেড এগুলো যদি থাকে তাহলে মনে করো আপনার হেচিং এর সঙ্গে সঙ্গে এগুলোকে দেখা যায় যে তোমার হলো আইদার ডেড অথবা লাইক ডেড, মরো বা মৃত পায়। যেমন মুড়িবারটা হলো যে মরে যাচ্ছে এরকম, মরো বা মৃত পায়। ঠিক আছে, এরকম বাচ্চাও তুমি পেতে পারো যদি এই ডিমগুলো ইনফেক্টেড থাকে পুলোরাম ডিজিজের বেলায়। The birds can manifest weakness হইতে পারে, loss of appetite হইতে পারে, poor growth হইতে পারে, and adherence of chalky white material on the ভেন্টের কাছে chalky white material এগুলো থাকতে পারে। অনেক সময় দেখবা বাচ্চা হইছে, বাচ্চার ভেন্টের কাছে তোমার হলো এরকম হলো ফিসিসের মতো, তারপর হচ্ছে হোয়াইটিশের মতো লেগে থাকে, জেলাটিনাস কিছু পদার্থ লেগে থাকে। এগুলো হলো ডিজিজ বার্ডের বেলায় এই জিনিসগুলো হয়ে থাকে। তারপরে হচ্ছে লেবার্ড ব্রিদিং অর গ্যাসপিং মে অবজার্ভ অ্যাজ এ রেজাল্ট অফ এক্সটেন্সিভ প্যাথোলজি অফ লাং। কারণ এটার নামই হলো পুলোরাম ডিজিজটা হলো কি ব্যাসিলারি হোয়াইট ডায়রিয়া। অনেক সময় হলো তোমার বাচ্চা হলো, বাচ্চা ফুটে গেল, তারপর দেখা গেল যে সেটার লেবার ব্রিদিং হচ্ছে, গ্যাসপিং হচ্ছে, অবজার্ভ অ্যাজ এ রেজাল্ট অফ এক্সটেন্সিভ প্যাথোলজি অফ লাংয়ে প্রবলেম হতে পারে, সোজা কথা। তখন সেটা হলো আপরাইট ব্রিদিং করতে পারে, গ্যাসপিং হতে পারে। The peak mortality usually occurs during the 2nd or 3rd week of life. In this situation, the birds exhibit lassitude and inclination to huddle together under heaters, droppy wings and destroyed body appearance. এরকম যদি পুলোরাম ডিজিজ যদি সে ক্যারি করে, আর এটা তোমার হলো 2nd থেকে 3rd উইক তার ডিউরেশনের মধ্যে এটা শো করবে বাচ্চা হওয়ার পরে 2nd or 3rd উইকে। আর এটা কি হবে, দেখা যাবে যে বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে আছে, তুমি হিটারের কাছে যখন ব্রুডিং করবা তারা এক জায়গায় মানে একসঙ্গে লেগে থাকবে, হিটারের কাছাকাছি থাকবে, হাডল টুগেদার আন্ডার হিটার্স। তারপরে ড্রপি উইংস, পাখাগুলো একদম মেলে দেয়, নিচে ঝুলতে থাকে। তারপরে হচ্ছে অ্যান্ড ডেস্ট্রয়েড বডি অ্যাপিয়ারেন্স, দুর্বলতা থাকবে, একদম পাখাগুলোকে ছেড়ে দিবে। এরকম তো দেখছো, যেটাকে আমরা খাঁটি বাংলায় বলি কি ঝিমাইতেছে, ঝিম পাড়তেছে, এরকম বলি না এই শব্দটা, যে বাচ্চাগুলো ঝিম পাড়তেছে, ঝিমাচ্ছে, এরকম সিমটম গুলো শো করবে যখন পুলোরাম ডিজিজটা হবে। ঠিক আছে? জি ম্যাম। সবই হলো এগবর্ন ডিজিজ গুলোই সাধারণত হেচারি বর্ন ডিজিজ বলা হয়। এগবর্ন বলতে যেগুলো এগের মাধ্যমে ক্যারি করতেছে, এবং সেগুলো হলো সাধারণত বলা হয় যে প্যারেন্ট স্টক। যদি প্যারেন্ট স্টক তার বাবা মা যদি ডিজিজ থাকে, সেই ডিজিজ গুলো তার ডিমের মধ্যে চলে আসে। আবার যেগুলো আছে যে তোমার হলো যে বাইরে থেকে সেলের মাধ্যমে হতে পারে, সেল কন্টামিনেশন, যেরকম যদি তুমি প্রপার স্যানিটারি মেজার যদি না দাও, তোমার যদি ইনকিউবেটরে যদি কোনো ইনফেকশন থাকে, তারপরে তোমার যেখানে ইনকিউবেটর রাখছো, যে জায়গাটায় ডিম স্টোর করতেছো, অবশ্যই সেগুলো ডিসইনফেক্টেন্ট করতে হবে, যার জন্যই ফিউমিগেশনের উপরে কিন্তু অনেক বেশি জোর দেওয়া হয়। ঠিক আছে? ফিউমিগেশনটাকে কেন বলা হয় যে যতগুলো ডিসইনফেক্টেন্ট আছে তার মধ্যে ফিউমিগেশন হলো বেস্ট ডিসইনফেক্টেন্ট? কেন বলো তো? যদি আমরা ফিউমিগেশনে যাবো এরপরে, কেন বলা হয় বলো? কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় ধোঁয়া সব জায়গায় প্রবেশ করতে পারে, চিপা টিপা সব। গুড, ভেরি গুড। কারণ তুমি অন্যান্য ডিসইনফেক্টেন্ট যেখানে দিবা শুধু সেখানেই যাচ্ছে, আর যখন তুমি ফিউমিগেশন করবা, ফিউম এটা তো ধোঁয়া, এটা যে কোনো জায়গায় চলে যাবে। যে ঘরে করবা, মনে করো ঘরের সিলিং এ, ঘরের কোনায় কোনায়, যেখানে যেখানে যাওয়া দরকার সেখানেই এটা চলে যাবে। ঠিক আছে? আর অন্য যেগুলো দিবা লাইজল, ক্রিজল বা অন্য যেগুলো ডেটল যেগুলো ইউজ করো, সেগুলো কি হয়, যেখানে দিবা, যে মেঝেতে ঢালবা, যেখানে পরিষ্কার করবা, সার্টেন এরিয়া। হ্যাঁ, সার্টেন এরিয়া। গুড, ভেরি গুড। এটা হলো যে এই জন্যই
তোমার হলো ফিউমিগেশনটাকে বলা হয় মোস্ট ইফেক্টিভ ডিজইনফেক্টেন্ট। তারপর আসো ওমফালাইটিস অর মুশি চিক ডিজিজ। এখানে 2 লাইনে একটু দেওয়া আছে একটু একটু করে, যে দা চিকস অ্যাপিয়ার উইক, ড্রাউজি এন্ড পাফড আপ। তোমার হলো যে ইয়েগুলো থাকবে, বাচ্চার যে লোমগুলো থাকবে সেগুলো খাড়া খাড়া হয়ে যাবে, দাঁড়ায় যাবে, পাফড আপ। In addition, the navel is covered with a scab which exposes an ulcer of remote. তোমার হলো যে ইয়ে যে থাকবে নাভির কাছে দিয়ে নেভাল, যেখানে হলো তোমার মানুষের মতন, হিউম্যানের মতন দেখবা ওখানে অনেক সময় ইয়ক ম্যাটেরিয়ালস লাগানো থাকে, তারপরে ইয়ে থাকে, যদি এরকম থাকে নেভাল যদি ড্রাইড না হয় তাহলে আমরা সেগুলোকে কি বলি, যে তোমার এটাকে বলি যে তখন আমরা এগুলোকে কোয়ালিটি চিক্স এর মধ্যে ফেলি না, যে নেভাল ড্রাইড হইতে হবে, তারপর হলো কোন রকম ইনফেকশন থাকবে না, তার যে মানে ফ্লাপি ফিদার গুলো থাকবে সেগুলো সুন্দর থাকবে। এখানে যেরকম বলছে যে দা চিক্স অ্যাপিয়ার উইক, ড্রাউজি এন্ড পাফড আপ, তার যে বাচ্চার যে লোম গুলো থাকবে, তারপরে তোমার যে কাভারিংটা থাকবে সেগুলোকে কি হবে, সোজা হয়ে খাড়া হয়ে যাবে ফিদার গুলো, ডাউনিং যেটাকে আমরা বলি। তারপরে হচ্ছে ইন এডিশন দ্য নেভাল ইজ কভার্ড উইথ এ স্ক্যাব which exposes an ulcer of remote. বাচ্চার তোমার হলো নাভির কাছে দেখবা যে আলসারের মতো আছে, ভেজা ভেজা থাকে, ময়েস্ট থাকে, ইয়ক ম্যাটেরিয়ালস লাগানো থাকে, এগুলো থাকলেই তোমার ওমফালাইটিসের সিমটম এগুলো, ওমফালাইটিস আর মুশি চিক ডিজিজ। তারপরে ট্রেমর অর এভিয়ান এনসেফালোমাইলিন, এটাতে হচ্ছে কি সিমটমস আর ট্রেমবলিং অফ দ্য হেড অ্যান্ড নেক and ataxia or leg weakness. Leg weakness হয়, day old chicks can have disease, but it is more often seen in chicks 1 to 2 weeks of age. যখন চিকগুলা 1 থেকে 2 সপ্তাহ বয়স হয় তখন এটার এই সিমটম গুলো শো করতে থাকে। লেগ উইকনেস থাকে, অনেক সময় দেখবা বাচ্চাগুলো ক্রিপল হয়ে যায়, দাঁড়াইতে পারতেছে না, পড়ে যাচ্ছে, এরকম হয়। দেখছো হেচারি, দেখছো কখনো হেচারি বন্ড ইয়েগুলো চিকগুলো দেখছো, নিউলি হেস্ট চিক? কখনো দেখা হয়নি। দেখা হয় নাই না? কখনোই কেউই দেখো নাই কোনো হেচারিতে? অবশ্যই হেচারিতে ঢুকতে দেয় না সাধারণত, যে হেচারি গুলো আছে হেচারিতে এরকম সবাইকে মানে এন্ট্রি দেয় না, ঢুকতে দেয় না। জি ম্যাম, ওখানে যেতে দেয় না, কিন্তু মানে মোটামুটি কাছ থেকে অনেকটা দেখা। দেখেছো না? জি ম্যাম। আচ্ছা, আমরা তোমাদেরকে সাধারণত আগের ব্যাচ গুলোকেও আমরা জয়পুরহাটে নিয়ে যাই, স্টাডি ট্যুর আছে তোমাদের এই সাবজেক্টে, সেটাতে আমরা নিয়ে যেতাম। ওখানে হলো একটা হেচারি আছে, তারা সাধারণত সোনালী চিকটাকে ইয়ে করে, বেশি প্রডিউস করে, তো ওদের ওখানেই শুধু ঢুকতে দেয়। আমাদের ছাত্ররাও ওখানে সব আগের গুলো দেখে আসছে। এখন তো তোমাদের করোনার কারণে আর সেগুলো হচ্ছে না। ম্যাম তাহলে কি আমাদের আর নিয়ে যাবেন না? দোয়া করো পরিস্থিতি ভালো হোক, নিয়ে যাওয়া তো কোনো ব্যাপার না, তাই না? তোমাদের টাকাও স্যাংশন হয়ে থাকে, স্টাডি ট্যুরের টাকাগুলো থাকে, কিন্তু এখন তো কিভাবে যাওয়া, ইউনিভার্সিটি তো খুলতেছে না। ক্যাম্পাস খুললে তো যেতে পারবো ম্যাম। হ্যাঁ, ক্যাম্পাস খুললে তো যেতে পারবো। হ্যাঁ, খুললে দেখা যাক। এখন কক্সবাজার যাই। হ্যাঁ, কক্সবাজার ঘুরে আসি। তাই করতে হবে, কক্সবাজার যাও, করোনা ক্যারি করে নিয়ে আসো, কোনো সমস্যা নেই। এখন আরো নতুন যে স্ট্রেইনের কথা বলা হচ্ছে, তারপর বলো, এই তো হলো যে সোজা কথা, অনেক ডিজিজ আছে, তোমাকে প্রথম মনে রাখতে হবে যে এই ডিজিজ গুলো, যে 10টা ডিজিজ বললাম সেটার সাথে তোমার হলো টিউবারকুলোসিস হতে পারে, তারপর আরেকটা কি বলছি, ফাউল কলেরা,
এই ধরনের ডিজিজ গুলো তোমারকে বলা হয় যে হেচারি বর্ন। এগুলো ক্যারিয়ার হলো ডিমের মাধ্যমে আসতে পারে প্যারেন্ট স্টক থেকে, ডিমের মাধ্যমেই আসে। এবং এই ডিজিজ গুলো তোমার অনেকগুলো আছে যে দেখা যায় ইনকিউবেশন পিরিয়ডে শো করতেছে এবং বাচ্চা মারা যাচ্ছে। অনেক সময় দেওল চিকে দেখা যায় যে বাচ্চা তোমার হচ্ছে প্রায় মরমর অবস্থা, এরকম হতে পারে। সেই বাচ্চাগুলোকে তোমার ডিসকার্ড করতে হবে। তারপর অনেকগুলো আছে 2 to 3 উইকসে দেখা দিতে পারে, অনেকগুলো আছে 1 to 2 উইকসে দেখা দিতে পারে। তারপরে হলো অনেক ডিজিজে হলো নাভির কাছে দেখা যায় নেভাল এরিয়াতে অনেক সময় স্টিকি ম্যাটেরিয়ালস লেগে থাকে, নেভাল ড্রাইড হয় না প্রপারলি। তারপরে দেখা যায় যে বাচ্চার যে গায়ে যে ফ্লাপি ফিদার গুলো থাকে সেগুলো খাড়া খাড়া হয়ে যায়। অনেক ডিজিজে দেখা যায় সে মানে পাখাটাকে একদম ঝুলায় দিচ্ছে, পাখাটা নিচে পড়ে যাচ্ছে, ডাউনিং। অনেকটাতে হচ্ছে যে সে দাঁড়াইতেই পারতেছে না। এই সিমটম গুলো তোমার শো করতে পারে। ঠিক আছে, এইটাই হলো আসল কথা। তারপরে হচ্ছে মাইকোপ্লাজমোসিস আর ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। এটাতে হচ্ছে তোমার tremendousness in mortality, retarded growth in broiler flocks, lowered egg production is breeder flock that have respiratory infection which hangs on for weeks and have a poor appetite. Mycoplasmosis or chronic respiratory disease হলে বুঝতেই পারতেছো রেসপিরেশনের প্রবলেম হবে। তারপরে এটার মোর্টালিটি রেটও বেশি, ট্রিমেন্ডাস মোর্টালিটি। রিটার্ডেড গ্রোথ ইন ব্রয়লার ফ্লক্স, ব্রয়লারের গ্রোথ রিটার্ডেড হয়ে যাবে। লোয়ার এগ প্রোডাকশন হবে ব্রিডার ফ্লকে। তারপরে তোমার হচ্ছে রেসপিরেটরি প্রবলেম হবে। এটা ফর উইকস এন্ড হ্যাভ এ পুয়ার অ্যাপেটাইট। এটা 1 সপ্তাহের মধ্যে হতে পারে এবং তোমার হলো অ্যাপেটাইটও পুয়ার হবে। যেহেতু অ্যাপেটাইট পুয়ার হয় এই জন্য হলো ব্রয়লারের ওয়েট লস হয়, রিটার্ডেড গ্রোথ হয়ে যায়। ঠিক আছে, তারপরে এগুলো কিভাবে হেচারিতে এটা ট্রান্সমিট হতে পারে। the ways by which the disease are occurred or spread in the hatchery. এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে। the eggs, egg boxes and fitting can convey infection from the poultry farms. Vermins can act as carrier. Flies, cockroaches, etc. can bring infection from the export debris. Clothing and hands of hatchery staff, particularly of sexers, dead or ailing birds brought to hatchery for diagnosis and advice. এখানে বলা হলো যে কিভাবে এই মানে ডিজিজ গুলো তোমার হেচারিতে স্প্রেড হতে পারে। এগের মাধ্যমে হতে পারে, এগ বক্সের মাধ্যমে হতে পারে, বিভিন্ন ফিটিংস, হেচারি ম্যান, তারপরে হচ্ছে পোকামাকড় দ্বারা, ভার্মিনস ক্যান অ্যাক্ট অ্যাজ এ কাপড়ের মাধ্যমে হতে পারে। তারপরে বিভিন্ন স্টাফ, যদি কোনো ডেড বার্ড থেকে থাকে বা কোনো ময়লা আবর্জনা থেকে থাকে সেগুলো থেকে তোমার এগুলো হেচারিতে ট্রান্সমিট হতে পারে। ঠিক আছে, আর কিছু বলো? এখানে এইটুকু। আর কিছু আছে বলো? না ম্যাম, আর কিছু তো এখানে দেখতে পাচ্ছি না। আমার হলো 10টা ডিজিজের নাম দেওয়া আছে, হেচারি বর্ন ডিজিজ। অনেক সময় দেখবা পরীক্ষার প্রশ্নগুলোতে এইভাবে আসে। হ্যাঁ, তারপরে হলো যে কয়টা ডিজিজের কথা বলা আছে ছোট ছোট করে। তারপর হলো তোমার এটা কিভাবে ট্রান্সমিট হচ্ছে সেটা বলা আছে, এইটুকু। আর নিচে একটা জিনিস আছে, প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ হেচারি বর্ন ডিজিজ। তোমার এইটা আমার একটা শীট আছে, ওই শীটের মধ্যে বড় করে দেওয়া আছে প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ডিজিজ ইন হেচারি। যদি বড় প্রশ্ন আসে তাহলে দেখছো, প্রশ্ন দেখছো নাকি নাকি দেখা হয় নাই চক্ষু মেলিয়া? না ম্যাম, কোশ্চেন পাইছি, দিয়ে দেওয়া হয়েছে সবাইকে। ক্লাসই তো হয় নাই, আর কি দেখবা? তারপরে করোনা ভীতি তো আছে, তাই না? জি ম্যাম।
এখানে তোমার হলো যে এরকম একটা বড় প্রশ্ন থাকে যে তোমার হলো সাধারণত 5 মার্কসেই করি, প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ডিজিজ ইন হেচারি। তোমাদের যে শীটটা পাইছো কিনা আমি জানি না, এটা হলো আমি যে বই থেকে সামাদ স্যারের বই থেকে ওটার শীটটা দেই, সাধারণত মনে হয় এইটাই এটা কি হচ্ছে প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ডিজিজ ইন হ্যাচারি? ওখানে কি হ্যাচারি বায়োসিকিউরিটি, তারপরে বায়োসিকিউরিটি টাইপস? না, এটার মধ্যে কয়েকটা পয়েন্টস আছে। হ্যাঁ, প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ হেচারি কোন নোটটা পেয়েছো জানি না, আমি এটার হলো ওই বইয়ের যে নোটটা ওটা হলো 88 পেজে, প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ডিজিজ ইন হেচারি। হ্যাঁ, এটাতে হলো জেনারেল মেথডস, যেমন হেচারি, লোকেশন এন্ড ডিজিজ প্রিভেনশন। এটার আন্ডারে কয়েকটা আছে, দা ইনকিউবেটর রুম, তারপর হচ্ছে তোমার প্রিপেয়ারিং দ্য হেচারি ফর অপারেশন, ডিপিং হেচিং এগস, কন্ট্রোলিং দ্য স্প্রেড অফ ডিজিজ উইদিন দ্য ইনকিউবেটর। ঠিক আছে, এগুলো হলো এটার পয়েন্টস। এটার তারপরে হলো তোমার আছে কিভাবে তুমি ইয়ে করবা, এই কি যেন বলে ফিউমিগেশন। সেখানে হলো চিজক্লথ মেথড আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেথড। আমি ওইটাতে আর যাই না, ওখানে শুধু দুইটা পয়েন্টস লিখলেই হবে যে দেয়ার আর 2 ওয়েজ অফ ইউজিং ফর্মালডিহাইড। সেখানে আছে দ্য চিজক্লথ মেথড এন্ড দ্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেথড। তার নিচে আবার দেওয়া আছে তোমার চিজক্লথ মেথড, এটা শর্ট নোট আসতে পারে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেথড অনেক শর্ট নোট দিয়ে দেই। ঠিক আছে, মার্কস বুঝে অ্যান্সার করতে হবে। সাধারণত প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ডিজিজ ইন হেচারি এটা আমি 5 মার্কসেই দেই। প্রশ্ন যদি তোমরা দেখে থাকো দেখবা 5 মার্কসে 3 5 15, 3 5 15, হয়তো একটা প্রশ্নে তোমার দুইটাই থাকতে পারে শর্ট নোট এরকম, বা আরেকটা প্রশ্নে ছোট ছোট দেই, কারণ 15 15 তোমাদের 30 তো দুইটা মিলে। জি ম্যাম। এ পোর্শন বি, এ পার্ট বি পার্ট দুইটা মিলে হলো 30। কাজে সাধারণত 15 15 এরকম প্রশ্ন হয়। যদি আমি 5 দেই তাহলে যে এটা থেকে প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ডিজিজ ইন হেচারি, এখানে 88 পেজে জেনারেল মেথড, এখানে আছে তোমার হলো হেচারি, লোকেশন এন্ড ডিজিজ প্রিভেনশন, the incubator room, preparing the hatchery for operation, dipping hatching eggs, control the spread of disease within the incubator, ম্যাম evidence of improper fumigation. ঠিক আছে, ওর মধ্যে দুইটা শুধু নাম দিলেই হবে, যে মানে পয়েন্টস দিয়ে লাস্টে দ্য চিজক্লথ মেথড এন্ড দ্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেথড। তারপরে কন্টিনিউশন আছে চিজক্লথ মেথড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেথড, এইটুকু আর দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তাইলে হয় কি প্রশ্নটা অনেক বড় হয়ে যায়, যেহেতু 5 মার্কসে ওইটুকু দিলেই এনাফ। আমাদের কাছে হচ্ছে দুইটা শীট আসছে। তো একটাতে আসছে হচ্ছে প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ডিজিজ ইন হ্যাচারি, এখানে গিয়ে ডিরেক্ট যে জেনারেল মেথড দিল, জেনারেল মেথডে আবার সেখানে হ্যাচারি, লোকেশন এন্ড ডিজিজ প্রিভেনশন, দ্য ইনকিউবেটর রুম, প্রিপেয়ারিং দ্য হ্যাচারি ফর অপারেশন, ডিপিং হ্যাচিং এগস, controlling the spread of disease within the incubator, evidences of improper fumigation। এরকম কয়েকটা পয়েন্টস এর ভিতরে এলাবোরেট করে ডেসক্রাইব করা আছে। হ্যাঁ, এইটার কথাই আমি বলছি। হ্যাঁ, এখানে হচ্ছে আবার ওই চিজক্লথ মেথড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা দিচ্ছে ওইটা আমাদের লেখার দরকার নাই। হ্যাঁ, রাইট, ওই দুইটা শুধু ওখানে এ বি করে দেওয়া আছে না, লাস্ট লাইনটা দেয়ার আর 2 ওয়েজ অফ ইউজিং ফর্মালডিহাইড। These মানে এক্সাম্পল হলো দ্য চিজক্লথ মেথড এন্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেথড, কিন্তু তারপরে আবার চিজক্লথ মেথড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেথড ইলাবোরেট করে যে দেওয়া আছে, ওই দুটোর আর দরকার নাই। ঠিক আছে, আচ্ছা ম্যাম, আমরা একটা বইয়ের ফটোকপি পেয়েছি এখানে। হ্যাঁ হ্যাঁ, বইয়েরই ওটা হলো বিএইউ এর একজন টিচার আছে সামাদ স্যার, উনি মেডিসিনের, ওনার লেখা বইটাই ফলো করি। ঠিক আছে, মোটামুটি আর ওটা থেকেই, ওইটা আর কিছু মনে করো শীটের নোটটা মনে হয় আছে তোমাদের কাছে,
যেমন আমি শীটের নোট ডিজিজটা বললাম ওইটা আমি শীট থেকে বলছি, ঠিক আছে? আমার মনে হয় শীট গুলো পেয়ে যাওয়ার কথা। তোমরা কি আরাফাতের কাছ থেকে নিয়েছো নাকি? সবার কাছেই আছে এই নোটগুলো এখন। জি ম্যাম, এই কারণ নোটগুলো অনেকদিন সবার কাছেই আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সবার কাছে। আমি তো শুনি যে তোমরা নাকি বাসিরহাটে গেলেই পেয়ে যাও, সবুজের দোকান না কার দোকান, ওখানে নাকি খালি যে আসলে ম্যাম সাবজেক্টের নাম আমরা বললেই সবগুলো শীট একসাথে করে একটা ফটোকপির দোকানে দিয়ে দিয়েছি, ওখান থেকে যখন যার দরকার হচ্ছে সে ওখান থেকে নিয়ে আসছে, যাতে মানে সবাই পায় এই জন্য। ভেরি গুড। না ভালো হয়েছে, কারণ একজন আরেকজন কি করার চেয়ে এরকম যদি মানে তোমার কোথাও একটা পার্মানেন্ট একটা জায়গায় থাকে, একটা নির্দিষ্ট জায়গায় থাকলে সেখান থেকে ইয়ে কালেক্ট করা ইজি। ঠিক আছে? জি ম্যাম। এটা কিন্তু আর বেশি পড়াবো না, বেশি হলো ক্লাসও নিব না। মোটামুটি তোমাদের এখন ফিউমিগেশনটা জাস্ট আমি একটু বলবো, কারণ ফিউমিগেশন যেহেতু তোমরা পড়ে আসছো, তোমাদের মেইন যে জিনিসটা বলবো সেটা হলো যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। আরেকটা ক্লাসে এটা আমি দেখাতে পারলে ভালো হতো, এমব্রায়োনিক ডেভেলপমেন্টটা এটার মধ্যেও আছে, ঠিক আছে? আবার শীতটা আমি এখন আর ওটা খুঁজে পাই না, এটার মধ্যেও কিন্তু এমব্রায়োনিক ডেভেলপমেন্টটা আছে। এমব্রায়োনিক ডেভেলপমেন্টটা এটা দেখতে হবে, এবং এটা প্রায় পরীক্ষায় থাকে। এটা বোথ ফর থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এমব্রায়োনিক গ্রোথ ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 এরকম করে, ঠিক আছে? জি ম্যাম। এমব্রায়োনিক ডেভেলপমেন্টটা পড়তে হবে, যে ডে 1 এ কি হচ্ছে, ডে 3, ডে 4 এরকম। ফিউমিগেশনটা কি বলো? ফিউমিগেশন আছে কিন্তু তোমাদের, এটাও বোথ ফর থিওরি এন্ড প্র্যাকটিক্যাল। ফিউমিগেশন তো জানো? জি ম্যাম। এইটার মধ্যে তোমার হলো ফিউমিগেশন থেকে ফিউমিগেশনের প্রশ্নগুলো দেখছো? ফিউমিগেশন অফ হেচারি অপারেশন, এটা একটা আমি শীট নোট দেই যে রিকুইজিটস অফ ফিউমিগেশন, ঠিক আছে? রিকুইজিটস অফ ফিউমিগেশন, এখানে কিছু ইয়ে থাকতে পারে। তারপরে ফিউমিগেশন অ্যাট হেচারি অপারেশন, এটার নোটটা কি পেয়েছো? ম্যাম ফিউমিগেশনের একটা আছে যে ফিউমিগেশন ইনকিউবেটর, এটা একটা আছে। তোমার হলো ফিউমিগেশনটা কিন্তু তোমাদের ইস্যুতে প্র্যাকটিক্যালেও আছে, হ্যাঁ? একটা তো আছে যে সিলেকশন অফ ইনকিউবেটর, ওটা না, তোমার হলো ফিউমিগেশন ইনকিউবেটর আছে। তারপরে হলো তোমার জেনারেল একটা ফিউমিগেশন আছে, যে ফিউমিগেশনে তোমার আছে হলো যে ফিউমিগেশন এট হেচারি অপারেশন মেথড 1, এটার মধ্যে মনে করো যে তার স্ট্রেংথটা দেওয়া আছে। ফিউমিগেশনটা তো আমরা সবাই জানি, বলো তো এটা 2:1 রেশিওতে দেওয়া হয়। 2 কি বলো? জি ম্যাম। ফিউমিগেশনটা আমরা সাধারণত বলি না 2:1 রেশিওতে, 2 কোনটা আর 1 কোনটা বলো? ফিউমিগেশনটা কিভাবে করবা ওইটা বলো, ওইটা বললেই হবে। পারম্যাঙ্গানেট আর ইভেরা ফর্মালডিহাইড। বলো। আরে আমরা ইয়ে করি না, 2 কোনটা নেই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ফর্মালডিহাইড, এই দুটো। হ্যাঁ হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত আর ফর্মালডিহাইড কত সেটা বলো, তাইলেই হবে। ফর্মালডিহাইড 2 আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1। ফর্মালডিহাইড তো বলা যাবে না, মানে ফরমালিন আর কি, সলিউশন অফ ফর্মালডিহাইড, সেটা আমরা ফরমালিন নিচ্ছি তোমার হলো 2, আর হলো সোজা কথা আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যত নিব তার ডাবল হলো ফরমালিন। আমরা এটা কিভাবে করব, একটা মাটির পাত্র বা এনামেল বেসিনে নিব, নিয়ে তার মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্রিস্টাল নিব,
নিয়ে তার মধ্যে কি করব, ফরমালিনটা আস্তে আস্তে ঢেলে দিব। তাইলে কি হয় যে তোমার ওখানে একটা ফিউম সৃষ্টি হয়, এই ফিউমটাই হলো তোমার ডিসইনফেক্টেন্টের কাজ করতেছে, ঠিক আছে? আর এটার সময় তোমার আবার কিছু প্রিকশন নিতে হয়, যে তুমি কোথায় দিবা, ঘরের একটা কোনায় যদি ইনকিউবেটর করতে চাও, ইনকিউবেটরের দরজার ওখানে সামনে, তারপরে তোমার হলো যে তোমাকে প্রিভেন্টিভ কিছু মেজার নিতে হবে, মুখটাকে ঢেকে নিতে হবে, তারপরে খুব সাবধানে ঢালতে হবে, যে কোনো সময় এটা থেকে প্রচুর ধোঁয়া হয়ে মানে তুমি এটা দ্বারা অ্যাটাক হইতে পারো, ঠিক আছে? কাজে এই প্রিভেন্টিভ মেজার গুলো নিতে হয়। আর আমরা এটা যখন ইউজ করি তোমার হলো 2:1 রেশিওতে আমি যে পরিমাণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেই না কেন তার ডাবল পরিমাণ আমাকে সবসময় ফরমালিন নিতে হবে, ঠিক আছে? কনসেন্ট্রেশনের ভিত্তিতে তোমার হলো একটা চার্ট করে দেওয়া আছে, এটা প্র্যাকটিক্যালেও আছে, থিওরিতেও আছে, যে তোমার সিঙ্গেল 1x, ডাবল 2x, ট্রিপল এক্স, তুমি কোনটায় কি ধরনের স্ট্রেংথ ইউজ করবা, এরকম একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটাও অনেক সময় আমরা দিয়ে থাকি, ঠিক আছে? মেথড 1, মেথড 2 এরকম। তারপরে হচ্ছে যে ফিউমিগেশন এট হেচারি অপারেশন, তারপরে রিকুইজিটস অফ ফিউমিগেশন, এখানে যেমন বলা হয়েছে তোমার স্পেশাল চেম্বার অর এ রুম উইথ impermeable materials and should be made airtight as possible. A fan in the room will circulate gas during fumigation and expel it after fumigation. এটা ফিউমিগেশনের সময় এটা সার্কুলেট করবে, আবার পরে যেন এটা বের হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে কন্টেইনার শুড বি কার্টেন ওয়্যার, এনামেল ওয়্যার or any non-flammable materials. Plastic or polythene containers are forbidden to avoid undue chemical reaction and fire hazards. তুমি যেখানে ফিউমিগেশন করবা বা যেটার মধ্যে করবা সেখানে যেন কোনো রকম প্লাস্টিক, পলিথিন এগুলো না থাকে, তাহলে তোমার অনেক সময় হয় কি কেমিক্যাল রিয়াকশন হতে পারে, যে কোনো হেজার্ড হতে পারে, আগুন ধরে যেতে পারে, কাজে এগুলোকে ফরবিডেন করা হয়েছে, কোনোভাবেই তুমি এগুলোকে ওর মধ্যে অ্যালাউ করবা যেখানে ফিউমিগেশন করবা, ঠিক আছে? জি ম্যাম। তারপর হচ্ছে তোমার X should be taken on wire racks, wire baskets and stayed in a manner permitting air circulation and exposure of formaldehyde gas. এটা আমি আগেই বলছি যে ফরমালিনটাকে বলা হয় একটা ইফেক্টিভ মানে ডিসইনফেক্টেন্ট, যেটার মাধ্যমে সমস্ত জায়গায়, যেমন ঘরের সিলিং আছে সেখানে তো আর তুমি স্প্রে হয়তো স্প্রে করতেছো সার্টেন এরিয়াতে, কিন্তু তোমার গ্যাসটা হলে হয় কি এই ফিউমটা সব জায়গায় ছড়ায় যাচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ওয়াটার প্যান্স or other equipment should be made available to provide relative humidity of 60 to 80%. Relative humidity 60 to 80%. Fumigation মিউট কর, রেজওয়ান মিউট কর। time should be at least 20 minutes. The temperature in the chamber is maintained 24 to 38 degrees centigrade either by electric heater or hot water heater, ঠিক আছে? তাহলে তোমার হলো রিলেটিভ হিউমিডিটি থাকতে হবে 60 to 80%, আর এটা at least 20 minutes তোমার ফিউমিগেশন টাইম, আর হচ্ছে টেম্পারেচার 24 to 38 ডিগ্রি সেন্টিগ্রেড। অনেক জায়গায় দেখবা যে স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে 30 মিনিটসও দেওয়া আছে, ঠিক আছে? এগুলো কনফিউজ করবা না, যে অ্যাটলিস্ট 20 মিনিটস তোমাকে ফিউমিগেশন করতে হবে। এখানে যে চারটার কথা আমি বললাম, এখানে মনে করো যে ফর্ম অফ ফর্মালডিহাইড, যেমন প্যারাফর্মালডিহাইড, ফর্মালিন, রিকোয়ারমেন্টস অফ ইউজ ফর্মালডিহাইড, আর এখানে তোমার যে জিনিসটা আছে যেটা হলো ফর্মালডিহাইড ফিউমিগেশন কনসেন্ট্রেশন রিকমেন্ডেশন, এই চার্টটাও আমরা অনেক সময় দেই। এটা যেরকম মনে করো যে কনসেন্ট্রেশন, ফিউমিগেশন টাইম, তারপরে হচ্ছে নিউট্রালাইজার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তোমার হচ্ছে যে তুমি কি ফিউমিগেট করতেছো সেটার উপরে ডিপেন্ড করে তোমার এই স্ট্রেংথ গুলো নির্ধারণ করা হয়েছে। যেমন হেচিং এগস ইমিডিয়েটলি দে আর লেইড,
যেটা মাত্র হেচিং এগ, মাত্র ডিম মুরগি থেকে ডিম পারছে, সেটা স্ট্রেংথ কনসেন্ট্রেশন অফ ফিউমিগেশন 3x, যেমন টাইম হলো 20 মিনিটস, ওরকম এক্স সেটার ফার্স্ট ডে অনলি। ম্যাম নিউট্রালাইজারের কাজ কি? হ্যাঁ, নিউট্রালাইজার নিউট্রালাইজারটা দিছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা তো তোমার হলো যে যদি দরকার হয় তোমার এরকম যে এটাকে তোমার যে ইয়েটা যে রিঅ্যাকশন গুলাকে তোমার নিউট্রালাইজ করে দিচ্ছে। যদি দরকার না হয় দরকার নাই, অনেক জায়গায় দেখবা নো, অনেক জায়গায় আছে ইয়েস। ইয়েস কোনটার বেলায় আছে দেখো তো, চিক্স ইনহেচার্স, এটা কেন দিছে তোমার নিউট্রালাইজার, যে অনেক সময় যেটা তো কি লাইভ, অন্যগুলা তো কি জড় পদার্থ, যখন তুমি চিককে ফিউমিগেশন করবা তখন এটা তো লাইভ, এটাতে কোন রকম যেন কেমিক্যাল রিঅ্যাকশন, কোন রকম যেন ইনফেকশন না হয়, এই জন্য সেটাকে তখন কিন্তু দেখছো চারটা সামনে আছে। জি ম্যাম, দেখছো ওটাতে ইয়েস, আর বাকিগুলা কিন্তু নো, দরকার নাই নিউট্রালাইজারে। কখন দরকার হয়েছে, যখন চিক্স ইনহেচার, দেখছো, দেখতে পেয়েছো? দেখতে পাচ্ছি। তাহলে এই চার্ট গুলো দেখতে হবে, রিকুইজিটস অফ ফিউমিগেশন। আর ফিউমিগেশন তো কি যদি আসে, ফিউমিগেশনের উপরে সাধারণত ইয়ে দেওয়া থাকে, এই যে কি যেন বলে তোমার শর্ট নোট, যদি খেয়াল করে থাকো সাধারণত শর্ট নোটই দেই, আবার অনেক সময় একটু বড় প্রশ্নও হতে পারে, অনেক সময় এটা একটা চার্ট চাইতে পারি, এটা প্র্যাকটিক্যালি সাধারণত বেশি চাওয়া হয়। ফর্মালডিহাইড ফিউমিগেশন কনসেন্ট্রেশন রিকমেন্ডেশন, তোমাদের কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি আছে। তারপরে আমি যেমন বললাম যে তোমার ইসে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এটাও কিন্তু বোথ থিওরি এন্ড প্র্যাকটিক্যাল। তারপরে স্যানিটেশন, স্যানিটারি মেজার, এগুলা বোথ ফর থিওরি এন্ড প্র্যাকটিক্যাল, ঠিক আছে? বলো আর কোনো প্রবলেম বলো। প্রসিডিওর অফ ফিউমিগেশনটাও পড়ো। তোমরা কি ফিউমিগেশনের একটা নোট পেয়েছো? জি ম্যাম, আপনি যেটা পড়াচ্ছেন ওটাই পেয়েছি আমরা। হ্যাঁ হ্যাঁ, তো আছে। যেমন এই যে ফিউমিগেশন অফ হেচারি বিল্ডিং, হাউ উইল ইউ ফিউমিগেট হেচারি বিল্ডিং, এমটি ইনকিউবেটর, এক্স এন্ড চিক্স। হ্যাঁ, এটাও ছোট্ট করে দেওয়া আছে, কটা শুধু পয়েন্টস দেওয়া আছে এখানে, দেখছো? প্রসিডিওর অফ ফিউমিগেশন 7টা পয়েন্টস। জি ম্যাম, দেওয়া আছে। এগুলো একটু ছোট ছোট করে এগুলো একটু পড়ে নিও। আর পরীক্ষার যদি ওরকম রিটেন পরীক্ষা হয় বা ইসে, তখন তো কথা হবেই। ম্যাম ফিউমিগেশন ইনকিউবেটর এটা কি মানে পুরাটা হচ্ছে করতে হবে? মার্কসের উপরে তোমার হলো যে আমি কত মার্কসে দিব, পুরাটা তো আর 5 মার্কসে লিখতে পারবা না। বা যদি মনে করো যদি শর্ট নোট দেই তাহলে তো অনেক ছোট করে লিখতে হবে, ঠিক আছে? বা এরকম ভাগ ভাগ করে দিতে পারি যে রিকুইজিটস অফ ফিউমিগেশন, আর তার সাথে শুধু এটা লাগাই দিলাম যে ফিউমিগেশন অফ হেচারি বিল্ডিং, হাউ উইল ইউ ফিউমিগেট হেচারি বিল্ডিং, এমটি ইনকিউবেটর, এক্স এন্ড চিক্স, ওখানে শুধুমাত্র 7টা পয়েন্টস দেওয়া আছে, ঠিক আছে? এরকম ডিপেন্ডস অন হলো তোমার ইসে। আর আমি খুবই ইজি প্রশ্ন করি, কোনো সমস্যা হওয়ার কথা না, যা দেই তা থেকেই দেই, খালি একটু তোমাদের কষ্ট করে পড়তে হবে, ঠিক আছে? একটু কষ্ট করে পড়তে হবে, যে পরীক্ষার কি পর্যন্ত কি বলে, পরীক্ষার হল পর্যন্ত মাথায় নিয়ে যেতে হবে, ঠিক আছে? জি ম্যাম। তাইলেই চলবে। তারপরে বলো ফিউমিগেশন অফ এগস। হ্যাঁ, এটাতে যে ব্রাউন শেল এগ আর হোয়াইট শেল এগ, এই দুইটার মধ্যে কি ফিউমিগেশনের কোনো তফাৎ আছে, পার্থক্য আছে? জি ম্যাম আছে। বলো কি? তোমার হলো ফিউমিগেশন উইথ 3x কনসেন্ট্রেশন, 3x 2x 1x, এটা কিন্তু শুধু কনসেন্ট্রেশনের জন্য ইউজ করা হচ্ছে, ঠিক আছে? 3x concentration of formaldehyde for 20 minutes will kill about 97.5 to 99.95% of the organisms
on the shell of the brown eggs, and about 95 to 99.5% of those on white eggs. The difference probably being due to the first that brown eggs have a thicker cuticle which absorbs more egg gas. ম্যাম ফিউমিগেশনের কনসেন্ট্রেশন যখন বাড়বে তখন কি সময়টা বাড়বে? এটা হলো ডিপেন্ডস অন হলো তোমার কিসে কি করতেছো। যেমন এখানে শুধু সিম্পল তোমাকে এগের কথাটাই বলতেছি, দুইটার বেলায় টাইম 20 মিনিটস, কনসেন্ট্রেশনও সেম, কিন্তু অ্যাবজর্বেশনের বেলায় দেখো যেটা হলো ব্রাউন শেলে, সেটাতে তোমার কি হচ্ছে, যেহেতু থিকনেসটা বেশি এই জন্য এটার জার্মটা কিল করতেছে 97.5 থেকে 99.95%, আর হলো হোয়াইট শেলের বেলায় 95 to 99.5%। এটা হলো যে তোমার যে চার্টটা আছে, চার্টের ওখানে দেখো 1x 3x এরকম আছে না, যে তুমি কোন জিনিসটা করতেছো, তোমার ম্যাটেরিয়ালস গুলো কি, সেটার তোমার থিকনেস বেড়ে যাবে, মানে থিকনেস বলতে কনসেন্ট্রেশন বেড়ে যাবে, টাইমও বেড়ে যেতে পারে, ঠিক আছে। যেমন তোমার হেচিং এগ ইমিডিয়েটলি দে আর লেড, এটা 3x, টাইম হলো 20 মিনিট, ঠিক আছে। এক্স সেটা 2x, 20 মিনিটস টাইম। তারপরে হচ্ছে চিক্স ইন হেচার, এটা কিন্তু চিকের বেলায় দেখো 1x, টাইম অফ ফিউমিগেশন মিনিটস, এটা আমার মনে হয় এখানে 3 দেওয়া আছে, আই এম কনফিউজিং, এটা 3 মিনিটস হতে পারে, এটা আমি একটু তোমাদেরকে দেখে বলবো। মানে আমার কাছে হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ ফিউমিগেশন এই জিনিসটাই ক্লিয়ার হয় না, যে এই কনসেন্ট্রেশনটা আমরা কিসের বাড়াচ্ছি, ফিউমিগেশনের কিসের পরিমাণ কম বেশির কারণে বাড়তেছে? হলো তোমার, আমি এই যে এখানে শুরুতেই দেখো কনসেন্ট্রেশনটা তোমাকে আমি বলতেছি যে আমি কতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিব, কতটুকু ফরমালিন নিব। এই যে মেথড 1 এ দেখো ফিউমিগেশন এট হেচারি অপারেশন, মেথড 1 কনসেন্ট্রেশন এখানে দেখো 53 মিলিলিটার ফরমালিন, 37.5% and 35 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট পার মিটার কিউবিক অফ স্পেস, ঠিক আছে। তুমি কতটুকু তোমার ফরমালিন নিচ্ছ, কতটুকু তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিচ্ছ, ঘনত্ব, এক কথায় আমরা যদি বলি কনসেন্ট্রেশনকে কি বলবো, ঘনত্ব, ঘনত্ব, ডেনসিটি। আর আমরা তো ওইটা রেশিও তো জানি যে 2:1, আমি যতটুকুই পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেই তার ডাবল আমাকে কি দিতে হবে, ফরমালিন দিতে হবে, এই তো। এটা কি আমরা বলতেছি, দেখো মেথড 1 এ ফিউমিগেশন এট হেচারি অপারেশন, ওখানে চলে যাও মেথড 1 এ, দেখছো কনসেন্ট্রেশন 1, কনসেন্ট্রেশন 2, কনসেন্ট্রেশন 3 এরকম দেওয়া আছে না? জি ম্যাম। আর সবগুলাই হলো পার মিটার কিউবিক এরিয়া স্পেস। আবার যদি তুমি যখন জিনিস করতেছো, মনে করো আমি চিক করব, আমি হলো তোমার ইয়ে করব, হেচার করব, তারপরে চিক করলে দেখো সেটা হলো কি 1x, স্ট্রেংথ তোমাকে অনেক কমাই দিতে হবে, তারপরে টাইমও কম দিতে হচ্ছে, আবার তোমাকে নিউট্রালাইজারও রাখতে হবে, যাতে এটা যেহেতু লিভিং অর্গানিজম এটার কোনো যেন ক্ষতি না হয়, ঠিক আছে। এখানে আমরা যে স্ট্রেংথ বলতেছি, স্ট্রেংথটা হলো কিছুই না, ডেনসিটি অফ হলো তোমার ইয়ে ফরমালিন এন্ড ইয়ে কি বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। এটাকে আমরা স্ট্রেংথ বলতেছি। তার মানে ম্যাম এক্স বলতে বোঝাচ্ছে আমরা যতটুকু নিতাম তার থেকে 3 গুণ বা হচ্ছে 2 গুণ বেশি না, একটা আমরা স্ট্যান্ডার্ড ধরতেছি না, সেই স্ট্যান্ডার্ড থেকে তুমি কত নিচ্ছ, মনে করো এখানে আমার ফরমালিনের পরিমাণও বেড়ে যাবে আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিমাণ বেড়ে যাবে। জি ম্যাম, বুঝতে পারছি। যেমন এখানে তোমার এই যে এইটাতে বলছিলাম যে কনসেন্ট্রেশন 1 53 মিলিলিটার ফরমালিন, 35 গ্রাম হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 43 মিলিলিটার ফরমালিন, 21 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 45 মিলিলিটার ফরমালিন,
তোমার হচ্ছে 30 গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এইটাই হলো তোমার স্ট্রেংথ, ডেন্সিটি, ঘনত্বটা, পাওয়ার। তুমি বেশি দিলে বেশি পাওয়ার, তোমার ইফেক্টিভনেস বাড়ানোর জন্য আমি মনে করি মেটালিক একটা কিছু করব, সেখানে তো আমি কম দিলে হচ্ছে না, আমাকে সেখানে স্ট্রেংথ বাড়ায় দিতে হবে। ঠিক আছে, এইটাই। সরি, এখন বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। এইটাই ডেন্সিটি, সোজা কথা। আমি যে জিনিসটাকে সলিউশনটা বানাবো বা আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট রাখবো, সেটার ঘনত্বটা কতটুকু। তোমার বেশি দিলে বেশি ফিউমটা ওরকম পড়া হবে, আর তোমার পার কিউবিক এরিয়ার উপরেও ডিপেন্ড করতেছে, এই আর কি। এখন ক্লিয়ার হয়েছে? জি ম্যাম, এখন ক্লিয়ার। আচ্ছা, তাহলে এইটাতে আমি আর বেশি যাচ্ছি না, ঠিক আছে? এইটুকুই, ফরমালিন তো পড়ে আসছো, আর এগুলোই যেটা দেখতেছো শীটে, এইটুকুই। আর বায়োসিকিউরিটি তো জানো, বায়োসিকিউরিটিটাও কিন্তু অনেক সময় থাকে। আমরা কয়ভাবে কি করি বায়োসিকিউরিটি, কি আছে বলো? কনসেপচুয়াল, স্ট্রাকচারাল, অপারেশনাল। পড়ে আসছো এটাতে? আর জি ম্যাম, আমরা 1-2 তে পড়ছি। ওটা অনেক সময় বায়োসিকিউরিটি ডেফিনেশন আসে, তারপরে আমরা স্ট্রাকচারাল বায়োসিকিউরিটি হয়তো দিয়ে দেই, কনসেপচুয়াল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, শর্ট নোট হিসেবে প্রশ্ন দেখলে বুঝতে পারবা। জি ম্যাম, স্ট্রাকচারাল বায়োসিকিউরিটি আসছিল 17, 16, 15। হ্যাঁ, অনেক সময় আর কি প্রশ্ন ছোট ছোট আড়াই তো, 5-এর অর্ধেক 2.5 থাকে, অনেক সময় একটা শর্ট নোট দিয়ে দেই এরকম। অনেক সময় আবার আমি ছোট ছোট করে তোমার স্যানিটেশন, বায়োসিকিউরিটি, তারপরে ডিসইনফেকশন, এগুলোরও মানে সংজ্ঞা দিয়ে দিই। মনে করো 5টা দিয়ে দিলাম, বা এরকম দিয়ে দিলাম, বুঝছো? এরকমও থাকে। আগে প্রশ্নগুলাই যদি দেখো এরকম ছোট ছোট করে দেওয়া আছে। এক এক সময় তোমাদের তো সিলেবাস মোটামুটি শর্ট, ক্রেডিটও 1, এই জন্য হয় কি ওগুলোই ঘুরায় ফিরে জাস্ট একটু এদিক সেদিক করে ওগুলোই থাকে। কাজে এখানে মানে এরকম না বোঝা বা বুঝতে না পারা, মনে করবা যে যেগুলো আসতেছে ঘুরে ফিরে ওগুলাই আসতেছে বারবার, এই আর কি। তোমাদের আরেকটু আছে, তোমাদের কি বললাম যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এটাও কিন্তু মানে বোথ থিওরি এন্ড প্র্যাকটিক্যাল, অনেক জায়গায় দেখবা যে এটা আছে। যে এই প্রশ্ন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট থাকেই এভরি ইয়ার, হয়তো থেকে দেখা যায় যে তোমার ডে ওল্ড থেকে 8 সপ্তাহ পর্যন্ত বা 12 সপ্তাহ পর্যন্ত, আবার দেখা যায় যে 12 সপ্তাহ থেকে বা 10th উইক থেকে আপ টু হেচিং, এরকম করেও থাকে। দেখছো তো প্রশ্নগুলো, দেখছো? জি ম্যাম। কাজে ওটা থাকবেই। ম্যাম, এখানে যে মানে এমব্রায়োনিক ডেভেলপমেন্টটা আমাদের কাছে যেটা আছে মানে বইয়ের, সেটা তো মানে অনেক বড় ম্যাম, ডে 1 থেকে ডে 21, অনেক বড় ম্যাম। প্রশ্ন দেখছো, কোন সময় আমরা ডে ওল্ড থেকে আপ টু হেচিং দেই না। প্রশ্নে যদি দেখো দেখবা যে ডে ওল্ড থেকে আপ টু 8 উইকস অফ এজ, হ্যাঁ, ডে ওল্ড থেকে আমরা আবার দেই তোমার হলো 12, ওটা হলো ডিপেন্ডস অন প্রশ্নের উপরে, ডিপেন্ডস অন কোশ্চেন, ডিপেন্ডস অন মার্কস। কারণ আমরা হলো ওই পুরাটা কোনো সময় 5 মার্কসের মধ্যে আসে না, তাহলে তোমাকে ওইটাকে 10 বা 15-র মধ্যে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, ওরিড হওয়ার কিছু নাই, এটা তোমার অলওয়েজ ইট উইল বি তোমার হলো যে শর্ট করেই আসে। প্রশ্ন যদি দেখে থাকো খেয়াল করবা, দেখছো? জি ম্যাম। হয় তোমার হলো এমব্রায়োনিক ডেভেলপমেন্ট,
তোমার ফার্স্ট উইক থেকে 8 উইক বা 12 উইক, বা তোমার হলো দেখা যায় যে তোমার পরের সপ্তাহ দেয় 8 থেকে তোমার হলো আপ টু হেচিং, এইভাবেই আসে। তোমাকে পয়েন্টস গুলো এগেইনস্টে লিখতে হবে। মনে করো যে 8তম দিনে তার কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, 9তম দিনে কি হচ্ছে, 10ম দিনে কি হচ্ছে, 11তম দিনে তার কি কি ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে, বিষয়টা হলো এরকম, তুমি যে ডিমটাকে যে তুমি ইনকিউবেটরে দিলা, তার তো এমব্রায়োনিক ডেভেলপমেন্টের কাজ তো শুরু হয়ে গেল। আর আমি বলছি যে ইনসাইড দা বডি অফ দা হেন, সেখানে তোমার 256 সেল স্টেজ পর্যন্ত এটা ডেভেলপমেন্ট হচ্ছে। বলছি জি ম্যাম। এর ক্লাসে ইনসাইড দা বডি অফ দা হেন বলো, যে ডিমটা যখন পাকতেছে, যখন ডিমটা কি হচ্ছে, তোমার যখনই একটা হেন আর কক মিলিত হলো, দুইটা মিলিত হয়ে তোমার কি হয়, স্পার্মটা কোথায় থাকে, জাংশন অফ দা কি বলছি, ম্যাগনাম আর ইসমাস জাংশন, মেঘনা, ওখানে থাকে। যখন তোমার কি হলো, ডিমটা কি হলো, ওভুলেশন হলো। ওভুলেশনটা কি, ওভুলেশন যে জিনিসগুলা হচ্ছে, অলওয়েজ বলছি ওভা বা ওভাম যেটাই বলো, অল আর কি ইয়ক, ইয়কই কিন্তু জীবনী শক্তি, ইয়ককে ঘিরেই কিন্তু সবকিছু ডেভেলপমেন্ট হচ্ছে। তোমার এই যে বাচ্চাটা এমব্রায়োনিক ডেভেলপমেন্ট যে হচ্ছে, তুমি কি ডিমের মধ্যে খাবার দিচ্ছ বলো, কোনো খাবার দিচ্ছ ডিমে? না ম্যাম। না ম্যাম। ডিম থেকে যে বাচ্চা হচ্ছে, মনে করো মানুষের বাচ্চা হচ্ছে, গরুর বাচ্চা হচ্ছে, মা খাচ্ছে, মা থেকে নিউট্রিশন নিচ্ছে। এনিম্যালের বাচ্চা হচ্ছে, মা খাচ্ছে, মা থেকে বাচ্চা নিউট্রিশন পাচ্ছে, এমব্রায়ো। কিন্তু ডিমের বেলায় কি, তাকে তো তুমি কোনো কিছুই দিচ্ছ না, তার শুধু প্রপার মেইনটেনেন্সের জন্য তুমি টেম্পারেচার হিউমিডিটি মেইনটেইন করতেছো, এইটাই তো। জি ম্যাম। তাকে কি দিচ্ছ, যে আমি একটা প্রপার তাপমাত্রা দিচ্ছি, আমি একটা প্রপার হলো হিউমিডিটি মেইনটেইন করতেছি, যার ফলে এমব্রায়োটা যেন শুকায় না যায়, এমব্রায়োটা যেন প্রপার ডেভেলপমেন্ট হয়। শুধু তুমি তাপ আর কি দিচ্ছ, বাষ্প, এই তো। তুমি তো আর কোনো খাবার দিচ্ছ না, দিচ্ছ না ম্যাম। এই যে বাচ্চা যে তোমার কিছুই থাকলো না ডিমের মধ্যে, তুমি ফার্টিলাইজেশনের পর দেখতেছো ছোট্ট একটা স্পট। আমি ডিমটা মনে করো যে হেচিং এগ, আমি যখন কালেকশন করলাম, করার পরে আমি যখন ডিমটাকে ক্যানিং করে দেখব, যদি সেটা ফার্টিলাইজড না হয় তাহলে সেটা কি হয়, তার ভিতরে কিছুই থাকে না, একটা হোয়াইট পোর্শন দেখা যায়। আর যখন তোমার হলো এটা ফার্টিলাইজড এগ হয়, ছোট্ট একটা কি থাকে, যেটাকে আমরা জার্মিনাল ডিস্ক বলি, সেটা ছোট্ট একটা স্পটের মতো থাকে। সেই স্পটটাকে ঘিরেই কিন্তু তোমার একটা মুরগির বাচ্চা বের হয়ে আসতেছে। ইটস এ মিরাকেল। চিন্তা করো একটু, যে আমি তাকে খাবার দিচ্ছি না, কোনো কিছুই দিচ্ছি না, কেমনে করে তাহলে ওই স্পটটা থেকে এত বড় বাচ্চা বের হয়ে আসলো, একটা জীবন্ত বাচ্চা। চিন্তা করো কোনো সময়, মানুষের বাচ্চা মা থেকে খাবার নিচ্ছে, নিউট্রিশন নিচ্ছে। এনিম্যাল যত বলো, স্তন্যপায়ী যত জীব বলো, সবাই কি মাদার থেকে তার যে ফিটাস সেটা নিউট্রিশন পাচ্ছে। আর এগের বেলায় কি হচ্ছে, তুমি তাকে তো কোনো খাবার দিচ্ছ না, এক্সট্রা ফিডিং দিচ্ছ কিছুই না, কিন্তু তার মধ্যে সে বাচ্চাটা বড় হচ্ছে এবং একটা জীবন্ত বাচ্চা বের হয়ে আসতেছে। যখন ডিম থেকে বাচ্চাটা বের হয়, সেটা তো দেখার মতন একটা জিনিস। এই যে তোমার বাচ্চাটা যে বড় হচ্ছে, কি খাচ্ছে সে, কি পাইতেছে, তার নিউট্রিশন কি, তুমি তাকে প্রপার তাপমাত্রা আর কি দিচ্ছ, হিউমিডিটি দিচ্ছ। আর ওই যে ইয়ক ম্যাটেরিয়াল আমরা বলি ওভা বা ওভাম বা যেটাই বলি, এই যে তোমার কি হচ্ছে, ওটা ওভুলেশনের মাধ্যমে ইনফান্ডিবুলাম হয়ে মেঘ নামে আসতেছে, এই ডেভেলপমেন্ট অফ তো পড়ছো এগ। তখন কি হচ্ছে, ওই যে স্পার্মটা ওখানে থাকতেছে, স্পার্মের সঙ্গে ওইটা মিলিত হচ্ছে,
মিলিত হয়ে ওখানে জাইগোট ফর্ম করতেছে, এগুলো তো পড়েও আসতো ইন্টারমিডিয়েট। তারপরে সেটাকে ঘিরেই কিন্তু তোমার কি হচ্ছে, ওখানে তার চারপাশে অ্যালবুমিন হচ্ছে, ইয়ক হোয়াইট হচ্ছে, তারপরে হচ্ছে আরো ফার্দার ডেভেলপমেন্ট হচ্ছে, মেমব্রেন হচ্ছে, তারপরে ফাইনালি ইউটেরাসে যায় কি হচ্ছে, ইউটেরাইন গ্ল্যান্ড, যেখানে কি হচ্ছে তোমার শেল ফর্ম করতেছে, এই তো। আর এবং যখন এটা ফার্টিলাইজড এগ হবে তখন কি হবে তোমার, এই ডিমের মুরগির পেটের মধ্যে ইনসাইড দ্য বডি অফ দ্য হেন ওখানে কিন্তু 256 সেল স্পেস পর্যন্ত এটা ডেভেলপমেন্ট হচ্ছে, মনে রাখতে হবে। যার জন্য বলা হয় হেচিং এগকে তোমাকে ভালোভাবে এটাকে তোমার কি করতে হবে, হোল্ডিং পিরিয়ড। তুমি যদি কতদিন রাখতে চাও এটাকে, আমরা যেটাকে বলি যে বেশি নাড়াচাড়া করা যাবে না, তোমাদের তো এটাও বলছি না, সিলেকশন এন্ড কেয়ার অফ হেচিং এগস। জি ম্যাম। এটাও কিন্তু মনে রাখবা, এটাও আসে। তারপর লোকেশন অফ হেচারি বলছি, তোমার হলো ওখানে যে আমরা এই ডিমটাকে সুন্দরভাবে রাখবো, লোয়ার যেটা ন্যারো এন্ড সেটাকে নিচে রাখবো, ব্রডার এন্ড উপরের দিকে রাখবো, বলছিলাম তো এগুলা। জি ম্যাম বলছিলেন। সেদিন বলছিলাম, আজকেও বলতেছি, কাজে এগুলাও কিন্তু তোমাদের আছে, এগুলাও কিন্তু আসবে, প্র্যাকটিক্যালে আসছে, থিওরিতেও আসছে। ব্রডার এন্ড আমরা উপরে রাখবো, ন্যারো এন্ড নিচে রাখবো। ব্রডার এন্ডে কি আছে, আমাদের এয়ারসেক আছে, এয়ারসেকের মাধ্যমে সে কি করতেছে, ওই যে তোমার ডিমটা ওখানে যে এমব্রায়ো আছে সে কি করতেছে, শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে। কাজে আমাকে ব্রডার এন্ড আপ যদি বেশি দিন আমাকে রাখতে হয়, ডিমের মধ্যে যে এগ ম্যাটেরিয়ালস গুলো আছে ইয়ক এবং হোয়াইট, সেগুলো কি হয়, একটু স্টিকি ম্যাটেরিয়ালস, একটু আঠালো টাইপের। অ্যালবুমিন তো দেখছো, কাজেই সেটা যেন একদিকে লেগে না যায় এগ শেলের সঙ্গে, সেজন্য আমরা বলছি অনেক সময় দীর্ঘদিন রাখতে হলে এটাকে আমরা ঘুরাইয়ে দিই, ন্যারো এন্ড উপরে করি আর ব্রডার এন্ড নিচে করি, কিন্তু সেটা কিছু সময়ের জন্য, তারপরে আবার তাকে তার নর্মাল পজিশনে নিয়ে আসি। ডিমটাকে বেশি ঝাঁকাঝাঁকি করা যাবে না, তাহলে ট্রিমুলাস এয়ার শেল হবে, নাড়াচাড়া বেশি করলে তার মধ্যে কি হবে, বাবুল তৈরি হবে, বাবুল তৈরি হয়ে হেচাবিলিটি নষ্ট হয়ে যাবে, এই কথাগুলো কিন্তু বলছি, ঠিক আছে। কাজেই হলো যে এই যে ইয়ক ম্যাটেরিয়ালস, ইয়কই কিন্তু এই এমব্রায়োটাকে নিউট্রিশন দিচ্ছে, প্রপার নিউট্রিশন দিচ্ছে, সে বাইরে থেকে কোনো খাবার গ্রহণ করতেছে না, কিছু না, ইয়ক ম্যাটেরিয়ালসটাই তার হলো পুরা একটা বাচ্চা তৈরি করতে সাহায্য করতেছে এবং একটা বাচ্চা তৈরি করে ফেলতেছে। এখন একটা মনে করো আগে বাচ্চা তো কি করতে হতো, ইম্পোর্ট করতে হতো, আমাদের দেশে কোনো হেচারি ছিল না, আমরা বাচ্চা ইম্পোর্ট করতাম কানাডার সেভার কোম্পানি, ইউএসএ, ইউকে। তখন তুমি বাচ্চাগুলা কিভাবে আনবা বলো, বলো কিভাবে আনতাম আমরা, প্লেনে করে আনতাম, এই তো, প্লেন ছাড়া তো উপায় নাই। এখন তুমি বাচ্চাগুলা যে নিয়ে আসবা, বাচ্চাগুলা মনে করো এত দূর থেকে তোমার দেশে এসে পৌঁছাবে, এখন কি বাচ্চাগুলো আনার সময় এগুলোকে কি খাবার দিবা নাকি দিবা না, বক্সে করে কার্টেইনে করে তুমি যে নিয়ে আসবা, তখন কি এগুলোকে খাবার দিবা নাকি দিবা না বলো। মনে করো তখন তো খাওয়ার প্রয়োজন না, কিন্তু আনার পরে তুমি আমাকে যে গ্লুকোজ পানি দেওয়া হয়, আসলো তোমার ঢাকায়, ফ্রান্স থেকে আসলো, ইসা কোম্পানি থেকে আসলো ঢাকায়, ওদের নামেই কিন্তু যে ইসা ব্রাউন, ইসা হোয়াইট, ইসা কিন্তু হলো ফ্রান্সের কোম্পানি, ইনস্টিটিউট অফ সিলেকশন এনিমেল, ইসা কানাডার সেভার কোম্পানি। তোমার আসলো বাচ্চা ঢাকায়, তারপর তুমি নিবা দিনাজপুরে, এখন কি করবা বলো। খাবার তো দেয়া হয় না ম্যাম, গ্লুকোজ পানি খাওয়াতে হয় ম্যাম, গ্লুকোজ পানি, খাবার তো দেয়া হয় না ম্যাম গ্লুকোজ ওয়াটার দেওয়া হয় তো। এখন এই খাবার না দিলে বাচ্চা কেমন করে বাঁচবে বলো, আসতে মনে করো সময় লেগে গেল 2-3 দিন, আমি বাচ্চা কানাডা থেকে পৌঁছাবো দিনাজপুরে, দিনাজপুরে আমি ওখানে আগে তাই হতো, কোনো হেচারি ছিল না, বাচ্চা কিনে নিয়ে এসে বাচ্চা বড় করে সেগুলোকে সেল করতো, ব্রুডিং করে বাচ্চা সেল করতো, বা যাদের হলো মনে করো লেয়ার ফার্ম
তারা লেয়ার তৈরি করতো, যেটা হলো ব্রয়লার ফার্ম। এরকম হাটে ঘাটে তখন ছিল না এই কোম্পানিগুলো, ঠিক আছে। নির্দিষ্ট কিছু জায়গায় এই বাচ্চাগুলোকে বিমান বাংলাদেশ, বিমান পোল্ট্রি, তখনকার সময় 80s এর দশকে এটা খুবই বিখ্যাত ছিল। বিমানগুলো এই বাচ্চাগুলো আসতো, তারপরে সেগুলোকে পালা হতো। ব্রয়লার ছিল তখন, লেয়ার পালার কনসেপ্ট ছিল না। তখন কি হতো বলো? জানি না ম্যাম। গ্লুকোজ ওয়াটার খাওয়ানো হইতো তো ম্যাম। উচিত বললে তো হবে না, সায়েন্সের কথা বলো, সায়েন্টিফিক ওয়েতে বলো। শোনো, একটা বাচ্চা 72 ঘন্টা, পড়ছো তো? পড়ছো যে 3 দিন পর্যন্ত ডে ওল্ড চিক খাবার না খেয়ে সার্ভাইভ করতে পারে। তখন তারা নিউট্রিশন কোথা থেকে পাচ্ছে? নিউট্রিশন পাচ্ছে এই যে ইয়ক ম্যাটেরিয়ালস, তার যে বডিতে আছে সেটা থেকে সে কিন্তু নিউট্রিশন পাচ্ছে। কাজেই 3 দিন পর্যন্ত এই বাচ্চাগুলোকে খাবার না দিলে কিছু হয় না। বলা হয় 72 আওয়ার্স 3 ডেজ, এদেরকে কোনো খাবার টাবার কিছু দিতে হয় না। কাজে তোমার বাচ্চা কানাডা থেকে ইজিলি তোমার দিনাজপুরে পৌঁছে যেতে পারে, ঠিক আছে, যদি যাতায়াত ব্যবস্থা ভালো হয়। এখন অবশ্য বলা হয় যে তাদেরকে বক্সের মধ্যে স্প্রে করা হয় খাবার বা নিউট্রিশন ওই টাইপের, যদি এরকম ইয়ে হয়। এখন তো মানে হেচারি টেচারি মোটামুটি হয়ে গেছে সব জায়গায়, বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ। তারা প্রচুর দেওল চিক তৈরি করতেছে বিভিন্ন কোম্পানি, মনে করো আফতাব, কাজী, প্যারাগন, এখন বহু আছে এরকম, প্রভিটা। কাজেই এক সময়ে ছিল যে এই মুরগিগুলোর কোনো কনসেপ্টই মানুষের ছিল না। তখন বিমান পোল্ট্রি আর হচ্ছে এটা কিন্তু তোমার ওইটার মধ্যে লেখা আছে লিমিটেড, তারাই শুধু প্রথম শুরু করছিল এই ব্রয়লার পালন। এবং আমাদের বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আমরা যখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেই 80 দশকে, তখন আমাদের এক স্যার প্রথম এই ব্রয়লার সে ইম্পোর্ট করলো কানাডা থেকে, কানাডা সেভার কোম্পানি। সেই ব্রয়লার গুলো পেলে মানুষের মাঝে তখন বিতরণ করা হয়, মানুষকে দেওয়া হলো। কাজে এটার কোনো কনসেপ্ট ছিল না। তখনও মানুষ বলতো এগুলোর মাংস খাওয়া যাবে না, ব্রয়লারের মাংস যে খাওয়া যায় এই কনসেপ্ট তখনও ছিল না, যেগুলো ভালো না। দেশি মুরগি খাইতে হবে, দেশি ডিম খাইতে হবে, ঠিক আছে। অনেকের ধ্যান ধারণা দেখবা যে দেশি ডিমের স্বাদ বেশি, দেশি মুরগির স্বাদ বেশি, বলে না? জি ম্যাম। তোমাদের বলো। এটাই তো ম্যাম, দেশি মুরগির তোমার সায়েন্স কি বলে? নিউট্রিশনাল কোনো পার্থক্য আছে কিনা সেটা বলো। জি ম্যাম, বড়ার মুখে তো নিউট্রিশন বেশি। হ্যাঁ, ডিমের নিউট্রিশন ভ্যারি করে কেমনে বলো? সাইজের উপর, সাইজ যত বেশি হবে অবশ্যই সাইজের উপরে। সেখানে দেশি মুরগি আর হলো বিদেশি মুরগি সেটার কোনো ডিফারেন্স নাই, ডিফারেন্স সাইজ। যেটা যত বড় তার নিউট্রিশন তত বেশি, যেটা যত ছোট তার নিউট্রিশন তত কম, ঠিক আছে। তবে হ্যাঁ, ইয়ক কালার, যেমন দেশি মুরগিতে যেহেতু তারা বাইরে গ্র্যাজিং করতেছে, স্ক্যাভিং করতেছে, তাদের ইয়ক কালারটা কি হয়, ইয়কের রং ভ্যারি করে। দেখবা দেশি মুরগির ডিমের ইয়কের রংটা একদম অন্যরকম, লাইট অরেঞ্জ কালার। আর হলো যেগুলা তোমার হলো ফার্মেট গুলা সাধারণত একটু পেইল কালার হয়। তাও এখন কালারিং ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে, যার জন্য কালার গুলো মোটামুটি হচ্ছে তোমার ইয়েলো হয়, ঠিক আছে। কাজেই হলো এটা তোমার মনের ব্যাপার, চয়েজের ব্যাপার, এটা কোনো নিউট্রিশনাল ভেরিয়েশন না, ঠিক আছে। বলো, এখন মনে থাকবে যে ইয়কটাই হলো একটা বাচ্চা তৈরি করতে বা একটা বাচ্চা যে ডেভেলপড হচ্ছে, এইটাই হলো জীবনী শক্তি। ইয়ককে ঘিরেই কিন্তু সবকিছু হচ্ছে, ইয়কই তোমার নিউট্রিশন দিচ্ছে, এবং বাচ্চাটা যে এত বড় হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, সবই হলো
ইয়ক থেকে তারা নিউট্রিশন নিচ্ছে। মনে থাকবে? জি ম্যাম বাইরে থেকে কোনো খাবার কোনো কিছু দিচ্ছ না, কিন্তু সে বড় হচ্ছে। ইনকিউবেটরের ভিতরে তো খাবারও দাও না, পানিও দাও না, কিছুই দিচ্ছ না, তাকে প্রপার তাপমাত্রা, প্রপার হিউমিডিটি মেনটেন করতেছো, বাচ্চা বড় হচ্ছে। আর নিউট্রিশন পাচ্ছে কোথা থেকে? ইয়ক ম্যাটেরিয়ালস থেকে। মনে থাকবে? বলো। থাকবে ম্যাম। ভুললে চলবে না যে ইনসাইড দা বডি অফ দা হেন সেখানেই ডেভেলপমেন্ট হচ্ছে হেচিং এগের বেলায়, সেখানে 256 সেল স্টেজ পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে, এবং তারপরে সেটাকে আমরা যখন একটা এক্সপালশন হইলো, ডিম পারলো, তারপর সেটাকে আমরা প্রপারলি হ্যান্ডেল করব, প্রপারলি স্টোর করব, এবং তারপরে সেটাকে আমরা ইনকিউবেটরে দিব। এই প্রপার স্টোর করতে গেলে আমরা নরমাল টেম্পারেচারে যদি রেখে দেই, গরমকালে 3 দিন আর শীতকালে 7 থেকে 10 দিন এইভাবে রাখতে পারি। যদি তার চেয়েও বেশি সময় রাখতে হয়, যেমন আগে ছিল তোমার এত ডিম ছিল না, তখন করতো কি ডিম কালেকশন করে করে রেখে পরে হেচারিতে দিত, হেচিং এ দিত। তখন এই জন্য স্টোরেজ রুম দরকার ছিল। সেখানে তোমার হলো যে হিউমিডিটি, টেম্পারেচার, এগুলো বলছি না, জি ম্যাম। এই সে 70, তারপরে হলো তাপমাত্রা হলো বেশি দিন রাখতে হলে একটু কমবে, 55, তার আগে 60, তারপরে 50, এরকম ডিপেন্ডস অন যে তুমি কতদিন এটাকে স্টোর করতেছো। ঠিক আছে? হোল্ডিং এন্ড স্টোরেজ বলছিলাম তো, ওইটা হোল্ডিং এন্ড স্টোরেজও কিন্তু আসে। কাজে এগুলো মনে রাখতে হবে। তারপর বলো। ম্যাম আর আজান একটু হয়ে গেছে, আমাদের 2টায় আর একটা ক্লাস আছে ম্যাম। 2টায় ক্লাস আছে? জি ম্যাম। তাহলে কেমন করে হলো রে? আমি তো কোয়ালিটি চিকটা একটু বলতে চাইছিলাম। আচ্ছা ম্যাম, নোটটা বলে তারপরে যদি একটু। তাহলে কি থাকবে? ম্যাম কোয়ালিটি চেকটা হয়নি। সরি, এটা একটু বলি, এটা কিন্তু থাকে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে? জি আর ম্যাম। যদি সময় না থাকে তাহলে নেক্সট ক্লাসে বলবো। না ম্যাম বলেন, সমস্যা নেই ম্যাম। তোমার কোয়ালিটি চিক্সটা হলো water quality checks. Quality checks are those checks which fulfill the consumer's satisfaction in terms of business profitability. The checks which have the following criteria, we can say it the quality checks: dried, never, no deformity, health and vigor, standard, weight 50 gram হতে হবে, fleshing, feathering, livability, ইউনিফর্মিটি, এটসেট্রা। এটা হলে আমরা কোয়ালিটি চেক বলবো। সোজা কথা, কোয়ালিটি চেক বলতে প্রথম লাইনটাতে বলছে যে কনজিউমার স্যাটিসফ্যাকশন, তুমি যাদের কাছে এই বাচ্চাগুলো বিক্রি করবা তারা যেন স্যাটিসফাইড হয়, কারণ এটা তো তোমার একটা বিজনেস, তোমাকে সেখানে প্রফিটের চিন্তা করতে হবে, এবং যারা নিবে পালার জন্য তারাও যেন প্রফিটেবল হয়। কাজে কোয়ালিটি চেকস are those checks which fulfill the consumer satisfaction in terms of business profitability. আর তারপরে বলতেছে যে কি হইতে হবে, কি কি ক্রাইটেরিয়া? ড্রাইড নেভাল, আগেই বলছি যে নেভালের ওইদিকে যেন কোন রকম স্টিকি ম্যাটেরিয়ালস, কোন রকম ইয়ক, এগুলো লেগে না থাকে। ড্রাইড নেভাল, নো ডিফর্মিটি, হেলথ অ্যান্ড ভিগর, লাইভেবিলিটি, ইউনিফর্মিটি, এটসেট্রা। সব বাচ্চাগুলো যেন ইউনিফর্ম হয়, তাদের ফিদারিংটা যেন ভালো থাকে, ফ্লাপি ফিদার হয়, নেট ওয়েট যেন 50 গ্রাম থাকে, তারপরে হচ্ছে হেলথ অ্যান্ড ভিগর হয়, তারপরে কোনো রকম ডিফর্মিটি থাকা যাবে না, নেভাল ড্রাইড হবে। এগুলা হলে আমরা বলতেছি কি তোমার কোয়ালিটি চেক। ঠিক আছে? জি ম্যাম। বোঝা গেছে তো? বুঝে গেছে। বললো যে অবশ্যই এটা তোমার হলো কি করতে হবে, তোমার
যারা কাস্টমার তাদেরকে স্যাটিসফাইড করতে হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা হলো বিজনেস প্রফিটেবিলিটি। তারপরে তার কি কি ক্রাইটেরিয়া হইতে হবে, নেভাল ড্রাইভ, নো ডিফর্মিটি, ডিফর্মিটি থাকা যাবে না, হেলথ অ্যান্ড ভিগরাস হইতে হবে, স্ট্যান্ডার্ড ওয়েট 50 গ্রাম, ফ্লেশিং ফিদারিং লাইভেবিলিটি, ইউনিফর্মিটি এটসেট্রা। সব বাচ্চাগুলো একই ফ্লকে, যেমন তোমার হলো আমরা যখন বাচ্চাগুলোকে করি, পালতে যাই বা কিনি, তখন আমরা কি বলি যে একই ফ্লকে, একই যেন হয়, ইউনিফর্ম হয়, দেখতে যেন ভিগোরাস হয়। এগুলো তো পড়েই আসছে, এনিম্যাল সায়েন্স থেকে পড়তেছো, ভিগোরাস তো তখন থেকেই পরিচিত, তাই না? তারপর অল ইন অল আউট পড়ছো তো, অল ইন অল আউট। অল ইন অল আউট কি শুনতেছো? শুনতে পাচ্ছি, কিন্তু অল ইন অল আউটটা ঠিক মনে নেই ম্যাম। অল ইন অল আউট পড়ছো না? একসঙ্গে সবগুলা বের করতে হবে, মানে হ্যাসিং হওয়ার পর। অল ইন অল আউট কথাটা এই জন্য আসে যে আমরা যখন কোনো হেচারি বলো বা কোথাও বাচ্চা পালবো, করবো, সবগুলো একসঙ্গে একই ফ্লকে, একই রকম ইউনিফর্ম, একই বয়সের বাচ্চাগুলো যদি নেই এবং একই সময়ে যদি পালতে শুরু করি, তাহলে তুমি সেগুলাকে একই সময়ে সেলও করতে পারবা। তার ফলে হয় কি, তুমি যে ঘরটাতে নিছো, যে রুমগুলোতে নিছো, সেই রুমগুলো তুমি কি করতে পারবা, একসঙ্গে পরিষ্কার করে ডিসইনফেক্টেন্ট করে আবার একসঙ্গে বাচ্চা উঠাইতে পারবা। যদি মনে করো তোমার 3টা রুম থাকে বা 10টা রুম থাকে, তুমি এইটা একসময়ে বাচ্চা নিচ্ছ, একসময় সেল করতেছো, আবার ওইটা আরো কিছুদিন পরে, আবার ওইটা আরো কিছুদিন পরে, তাহলে কি হবে, তোমার সবসময় এই জায়গাগুলোকে প্রপারলি ডিসইনফেক্টেন্ট করা যায় না এবং তোমার লেবার কষ্ট বেড়ে যায়, অসুবিধাও হয়। এই জন্য অল ইন অল আউট কথাটা আসে যে তুমি একসঙ্গে একই বয়সের বাচ্চা যদি উঠাও, তাহলে তুমি একই সময়ে সেল করে দিতে পারছো, তুমি প্রপারলি ডিসইনফেক্টেন্ট করতে পারবা, তোমার লেবার কস্ট কমে যাবে এবং তোমার মেইনটেনেন্স করতেও সুবিধা হবে। ঠিক আছে, এইটাই হলো অল ইন অল আউট। আর এখন বলো, ডিমের ওজন বেশি না বাচ্চার ওজন বেশি? বাচ্চার ডিমের ওজন ওজন বেশি। ওজন বেশি ডিমের। বাচ্চার ওজন বেশি, বলো তাড়াতাড়ি। ডিমের ওজন বেশি। ডিমের ডিমের ওজন বেশি। হ্যাঁ, ডিমের ওজন বেশি। গুড, ডিমের ওজন বেশি, বাচ্চার ওজন কম। ডিমের কত পার্সেন্ট বাচ্চার ওজন হয়? একটু ভেরি করে, এক এক জায়গায় এক একটা লেখা আছে, সাধারণত 60 থেকে 65% বলা হয় বাচ্চার ওজন। কারণ বাচ্চাটা যখন হলো, তারপরে কি হয়, ডিমের খোসাটা তুমি ফেলে দিচ্ছ, তারপরে আরো অন্যান্য যে স্টিকি ম্যাটেরিয়ালস গুলো, এগুলোকে তুমি ডিসকার্ড করতেছো। এই জন্য ডিমের ওজনটা বাচ্চার ওজনের চেয়ে বেশি। ঠিক আছে, তারপরে এখানে মেজারিং চিক কোয়ালিটি আছে, এটা একটু দেখে নিও। তারপরে আছে এভালুয়েটিং কোয়ালিটি, এখানেও কয়েকটা পয়েন্ট আছে। ফর চিক বায়ার অর হেচারি ম্যান, performance results for quality comparison can be obtained by results on the farms of customers of the hatchery, customer result, standard egg laying test, random sample egg laying test, random sample meat performance test, official poultry improvement program records, perhaps to a much lesser extent from chick show, egg shows showing meat type poultry, random sample meat test. এগুলা বলছি যে তুমি কি কি দ্বারা এভালুয়েশন করতে পারো। হেচারি ম্যান যদি স্যাটিসফাইড হয় বা তাকে স্যাটিসফাইড করতে হলে তোমাকে কি করতে হবে, রেজাল্ট অন দ্য ফার্মার্স অফ কাস্টমার অফ দ্য হেচারি, কাস্টমার কি বললো সেটা তোমাকে জানতে হবে, তারা কি কমেন্টস দিল। স্ট্যান্ডার্ড এগ লেইং টেস্ট, তোমাকে একটা স্ট্যান্ডার্ড ধরে এগ লেইং টেস্ট করতে হবে। র্যান্ডম স্যাম্পল এগ লেইং টেস্ট, র্যান্ডম স্যাম্পল মিট পারফরমেন্স টেস্ট, অফিসিয়াল পোল্ট্রি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম রেকর্ডস,
perhaps to a much lesser extent from chick show, egg show, showing meat type poultry, random sample meat test. এগুলো যেহেতু আমরা ব্রয়লার পারফরমেন্স কেন দেখা হয়? হ্যাঁ মিট পারফরমেন্স বা মিট মানে মিটের দিকটা কেন দেখা হয়? মিট এগ, কারণ তুমি কি খালি লেয়ারই ফুটাবা নাকি ব্রয়লার চিকও তৈরি করবা? ব্রয়লার চিকও তৈরি করবো। তাইলে তোমার প্রথমেই হলো প্যারেন্ট স্টকে যে তোমাকে প্রথম নিতে হবে সেটা কি ব্রয়লার প্যারেন্ট নাকি হলো লেয়ার প্যারেন্ট? ব্রয়লার যে স্ট্রেইন তারা শুধু ব্রয়লার বাচ্চাই প্রডিউস করবে সেই ডিম থেকে, আর লেয়ার বাচ্চাই দুইটার স্ট্রেইনই তো আলাদা। এটা তো তোমার শুরু হয়েছে সেই গ্র্যান্ড প্যারেন্ট স্টক থেকে, তোমার দুইটা লাইনই আলাদা করছে, স্ট্রেইন গুলো আলাদা না, লেয়ার স্ট্রেইন আলাদা, ব্রয়লার স্ট্রেইন আলাদা। তুমি যদি লেয়ার হেজিং করতে চাও লেয়ার বাচ্চা, তাহলে তোমাকে কি করতে হবে? লেয়ার প্যারেন্ট স্টকের ডিম নিতে হবে, যে আমি কমার্শিয়ালি এটাকে লেয়ারের জন্য তৈরি করব। আর যদি তুমি ব্রয়লার করতে চাও তাহলে তোমাকে যে প্যারেন্ট স্টক ফার্ম থেকে ডিম নিবা সেখানে অবশ্যই সেটা ব্রয়লার প্যারেন্ট স্টক হতে হবে। মনে থাকবে? বলো, দুইটা লাইন কিন্তু একদমই শুরু থেকে আলাদা। তুমি যদি ব্রয়লার প্যারেন্ট স্টকের ডিম নিয়ে লেয়ার করতে চাও তাহলে কি হবে? না, ও তোমাকে এত ডিমই প্রোডাকশন দিবে না, তারপরে সাইজে বড় হবে বাচ্চা, তারপরে খাবার খাবে বেশি, তার সাইজ বড় হবে, এগ প্রোডাকশন কম হবে। ব্রয়লার দিয়ে তো আর লেয়ার করা যাবে না। আবার লেয়ার যদি তুমি নাও, লেয়ার ডিম যদি নাও, সেটা যদি তুমি বলো যে আমি এটাকে ব্রয়লার হিসেবে বিক্রি করব, পারবা? কারণ ওর সাইজই তো ছোট হবে, কারণ ওর স্ট্রেইনই ছোট, ওর আকার ছোট হবে, ও এগ প্রোডাকশন বেশি হবে। কাজেই তোমার প্যারেন্ট স্টক থেকেই তোমার আলাদা। প্যারেন্ট স্টক না, নট অনলি প্যারেন্ট স্টক, এটা গ্র্যান্ড প্যারেন্ট স্টক থেকে শুরু হয়, যে দাদি নানি, তারপরে আসো হলো তার বাবা মা। এখন বাবা মা যদি তার ছোট সাইজ হয়, এগ প্রোডাকশন বেশি হয়, তাহলে সে তো লেয়ারের জন্য। আর তার বাবা মার সাইজ বড়, তারপরে সে ডিম দিবে বড়, সেখান থেকে যে কটা বাচ্চা হবে সেগুলা হলো ভিগোরাস হবে, সাইজে বড় হবে, সেগুলা হলো ব্রয়লার। দুইটা তো একদম শুরু থেকে আলাদা হয়ে যাচ্ছে, এটা অবশ্যই খেয়াল করবা, অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? জি ম্যাম। কাজে অবশ্যই তোমাকে মিট এবং এগ দুইটা কথাই বারবার আসবে। এবং আমরা এটা শেষ কোথায়, যেমন আমি বাচ্চা ফুটাইলাম হেচারি থেকে, তুমি বাচ্চা সাপ্লাই দিলাম, সেই বাচ্চা কোথায় গেল? সেই বাচ্চা কমার্শিয়াল লেয়ার হিসেবে তুমি বিক্রি করতেছে, তারা বাচ্চাটাকে নিয়ে ব্রুডিং করতেছে, বড় করতেছে, কেউ হয়তো বড় করেই বিক্রি করে দিচ্ছে, আবার কেউ হয়তো এটাকে ব্রুডিং থেকে আবার সে পালতেছে, পেলে কমার্শিয়াল লেয়ার যেটাকে আমরা বলি কেজে, সাধারণত কেজে লালন পালন করে, কারণ যেহেতু সেখানে ককের দরকার হয় না, ডিম পাড়তে তো আর কক লাগে না, মুরগি নিজেই ডিম পাড়ে নাকি? জি ম্যাম। ককের দরকার হয় না ম্যাম, ককের বাচ্চা দরকার ফুটানোর জন্য দরকার হয়। বাচ্চা ফুটানোর জন্য সেটা হলো প্যারেন্ট স্টকের বেলায় দরকার, তাছাড়া ককের দরকার হয় না। কমার্শিয়াল যে আমরা লেয়ার ফার্ম গুলো আছে যেটা টেবিল পারপাজে ইউজ হয় সারা ওয়ার্ল্ডে, সবগুলাই হলো লেয়ার ফার্ম থেকে হচ্ছে কমার্শিয়াল লেয়ার আমরা যেটা বলি, এইটাই হলো এন্ড, এইটাই শেষ। এটা ডিমকে আমরা আর ফুটানোর চিন্তা করি না। আবার ব্রয়লারের বেলায়ও তাই, ব্রয়লার বাচ্চা আমরা যখন চিক সাপ্লাই দিচ্ছি, তারা এটাকে বড় করতেছে, বাজারে বিক্রি করতেছে, ফর কি? মিট পারপাস, মাংসের জন্য। মাংসের জন্য আলাদা লাইন, ডিমের জন্য আলাদা লাইন। ডিম আর মাংস আমরা একসাথে করতে পারবো না। ঠিক আছে? জি ম্যাম। হয় যদিও আমরা বলি যে RIR কে বলি কি? ডুয়েল পারপাস, ফর বোথ মিট অ্যান্ড এগ। ইউরোপিয়ান যতগুলা ক্লাস আছে, ক্লাস তো জানো, 4টা মেইন ক্লাস: আমেরিকান ক্লাস, এশিয়াটিক ক্লাস, ইউরোপিয়ান বা ইংলিশ ক্লাস, আর কি মেডিটেরিয়ানিয়ান ক্লাস। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? সাধারণত আমেরিকান ক্লাস এবং ইংলিশ ক্লাস, যেটা ইউরোপিয়ান ক্লাস, এই মুরগিগুলোকে বলা হয় ডুয়েল পারপাস। তাদের এগ প্রোডাকশন এবং সাইজ
দুইটাই মোটামুটি ভালো, এবং এগুলোকেই কিন্তু তোমার হিসাবে ব্যবহার করা হয়। আর এগ প্রোডাকশনের জন্য মেডিটেরেনিয়ান ক্লাসকে বেছে নেওয়া হয়েছে, এই জন্য মেডিটেরিয়ান ক্লাসের মুরগিগুলা সাধারণত এগুলোকে লেয়ার পারপাজে ইউজ করা হয়। তার মধ্যে যেমন হোয়াইট লেঘর্ন বিখ্যাত। লেঘর্ন হলো কি ব্রিড, ভ্যারাইটি হলো হোয়াইট লেঘর্ন, মনে থাকবে। তারপরে যে আমাদের যে সোনালী করা হয়েছে, সোনালী কার কার ক্রস বলো? সোনালী চিকেন তো বাংলাদেশে তৈরি করা হয়েছে, বলো? জানি না ম্যাম। হ্যাঁ, এই একেবারে জিরো। প্লেমাউন্ট রকের সাথে কিসের সাথে? ম্যাম মনে নাই। একেবারে পিচ্টি। ভাইভাতে এগুলোই ধরবে। ভাইভাতে কি গদ্যরা তোমাকে বলবে ডেসক্রাইব অমুক, ডেসক্রাইব তমুক, ধরে তাই। সোনালী হলো আড়াইয়ার আর ফাউমির ক্রসব্রেড, এত পপুলার সোনালী সারা বাংলাদেশে, উত্তরবঙ্গে তো আছে। তারপরেও সোনালী কি চিকেন কি এটাই যদি না জানো তাহলে কেমন করে হলো? আর এটা তো বাংলাদেশেই ক্রস করানো হয়েছে। আড়াইয়ার আর কি ফাউমি, মনে থাকবে? জি ম্যাম। পাকিস্তানি মুরগি চালা। ফাউমির অরিজিন কোথায় বলো? কোনটার ম্যাম? ফাউমি, ফাউমি, ফাউমি মুরগির অরিজিন পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান। পাগল করো নাই এগুলো। এগুলো তো যে যখন ফার্স্ট সেকেন্ড সেমিস্টার থেকে শুরু হয় না, তখনই তো এগুলো পড়ার কথা। পাকিস্তান তুমি বললে তো হবে না, পাকিস্তান বলবে যারা বাজারের লোক, যারা পোল্ট্রি সায়েন্টিস্ট না তারা বলবে, যারা ভেটেরিনারিয়ান না তারা বলবে। এইটার অরিজিন হলো ইজিপ্টে, এটা হলো ইজিপ্টে হলো অরিজিন। এটাকে ফার্স্ট অ্যাডপ্ট করছে পাকিস্তান, এই জন্য পাকিস্তানি মুরগি হিসাবেই হলো এটা পরিচিত। বাংলাদেশেও বলে পাকিস্তানি মুরগি, আসলে পাকিস্তানি মুরগি না। ফাউমির অরিজিন হলো ইজিপ্ট, আর পাকিস্তান এটাকে অ্যাডপ্ট করছে, ওরা বেশি এটাকে পালছে, ওদের দেশে এটা বেশি ইসে, এই জন্য বলা হয় পাকিস্তানি। কিন্তু তুমি জানবা এটার অরিজিন হলো ইজিপ্ট। হোয়াইট লেঘর্নের কোথায়, অরিজিন কোথায়, কোন ক্লাসের মধ্যে পড়ে এগুলো বলো? লেঘর্ন, ফাউমি, শোনো নেক্সট ক্লাসে এগুলো ধরবো, এগুলো পড়বা। কোনটার অরিজিন কোথায়, আড়াইয়ার অরিজিন কোথায়, আড়াইয়ার কোন ক্লাসের মধ্যে পড়ে? ম্যাম এগুলো না সব ভুলে গেছি। এটা ভুললে চলবে? তাহলে তো পোল্ট্রি পড়ার তো 16 আনাই মিশে। আড়াইয়ার কোথাকার ব্রিড এটা জানবা না, লেঘর্ন কোথাকার, ফাউমি কোথাকার, তাহলে আর পড়ে লাভ কি? ম্যাম লেঘর্ন মেডিটেরিয়ান ক্লাস। মেডিটেরেনিয়ান ক্লাস, এটা অরিজিন কোথায়? ইতালিতে না ম্যাম? ইতালি। এগুলো মনে রাখতে হবে। আর আড়াইয়ার, আড়াইয়ার তো বিখ্যাত ব্রিড। আড়াইয়া কোন জায়গা যেন? কোন ক্লাসের মধ্যে পড়ে বলো? ক্লাসটা মনে নাই। এগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। একদম ইউরোপিয়ান ক্লাসের মধ্যে কোনগুলো, আমেরিকান ক্লাস, এশিয়াটিক ক্লাস, মেডিটেরেনিয়ান ক্লাস, এগুলা সব ব্রিডের নামগুলো বলবা, সব না একদম মেইন মেইন পাঁচটা পাঁচটা মুখস্থ বলবা, ঠিক আছে? যদি আড়াইয়ার মনে নাই, আড়াইয়ার কোথাকার এটা বললে তো একদম জিরো দিবে। এক্সটার্নাল তো তখনই একটা জিরো দিবে। তাতে পোল্ট্রি পড়ে আর লাভ কি বলো? এগুলো তোমাদের নেক্সট ক্লাসের জন্য টাচ থাকলো, ঠিক আছে? জি ম্যাম। আজকে আর তাইলে বেশি দূর যাচ্ছি না, যেহেতু তোমাদের ক্লাস আছে 1:15 মতন বাজে, তাই না? 2টা থেকে। জি ম্যাম। এটা একটু বড় তো, এই যে কোয়ালিটি চিপস এটা আর একটু বলতে হবে। তাহলে আজকে আপাতত থাকে এখানে, ঠিক আছে? আচ্ছা কারণ 1:15 বেজে গেছে, আবার লাঞ্চ করবা তো। জি ম্যাম, এই জন্যই।
হ্যাঁ, 2টা থেকে ক্লাস। জি ম্যাম 2টা থেকে আছে। আচ্ছা, আর একটা ক্লাস নিলে আমার মনে হয় কভার হয়ে যাবে এইচআরই, আর মাইক্রোবায়োলজিও তাই, ঠিক আছে? আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আমাদের বুধবারে ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, বুধবারে মাইক্রোবায়োলজি নিব, ডেইলি মাইক্রোবায়োলজি। স্লাইড তো দেখাইতেই পারলাম না, আর তো কিছু করার নাই, এই আর কি। জি ম্যাম। তো ভালো থাকো, ঠিক আছে? জি ম্যাম, আপনি ভালো থাকবেন। আমাকে আরো বলতে হবে, কারণ তোমাদের সে সময় নাই, 1:15 হয়ে গেছে। আর তোমাদের জন্য টাস্ক থাকলো, নেক্সট ক্লাসে আমাকে 5টা ব্রিডের নাম বলবা সব ক্লাসে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আড়াইয়ার পারলা না তোমরা কেউ, আমি খুবই কষ্ট পেলাম। আড়াইয়ার এত বিখ্যাত একটা ব্রিড। তো ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। বেসিক জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা।